আচ্ছা দেখেন, আমরা লাস্ট সেশনে আমরা এই জায়গাটাতে ছিলাম, অর্থাৎ আমরা ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 এগুলো আমরা ইডি এর উপরে করেছিলাম, আপনারা জানেন। সো আমরা এখান থেকে আমরা যেটা হচ্ছে গিয়ে আমাদের যে ক্লিনড যে ডেটা সেটটা আছে সেটাই কিন্তু আমরা ইউজ করতেছি, আপনারা জানেন। তো আমরা এখন নতুন আমাদের আজকে একটা নোটবুক ওপেন করব। আপনারা এখান থেকে সবাই আমার সাথে ফাইলে ক্লিক করেন। আমি ধরে নিচ্ছি সবাই আমাদের এনভায়রনমেন্টে একসাথে আছেন। আমরা কি সবাই ফাইলে ক্লিক করছি কিনা, প্রত্যেকে কি আমরা একসাথে করছি কিনা আমাকে একটু জানাবেন। ঠিক আছে, আমরা এখানে ফাইলে ক্লিক করে নিউ নোটবুক ইন ড্রাইভ ওপেন করব একটা। হ্যাঁ, নিউ নোটবুক ইন ড্রাইভ। দেখেন, এখানে আমরা হচ্ছে গিয়ে আজকে যেটা বলেছিলাম যে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর জন্য আমরা করব। তো আপনারা যদি আপনাদের এটা ওপেন হয়ে থাকে তাহলে এই জায়গায় সবাই একটু এডিট করেন, এডিট করে নামটা লিখে রাখেন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। ঠিক আছে, সবাই একটু এটা লিখে রাখেন, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। অ্যানালাইসিস, এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 4। হ্যাঁ, ক্লাস নাম্বার 4 হচ্ছে এটা আমাদের, ক্লাস হচ্ছে কি আমাদের 4। ওকে, তো এইটাতে হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। তো এখানে আমরা শুরু করব। তো এই জায়গাটাতে হচ্ছে আমরা সবাই প্রথমত যেটা করে থাকি, আমাদের লাইব্রেরি গুলো ইম্পোর্ট করে নেই। এর আগে আপনারা যে দুইটা নোটবুকে কাজ করেছেন, ডেটা মিনিং এর নোটবুকে কাজ করেছেন, এরপর হচ্ছে কি আপনার ইডি এর যে নোটবুকটা সেটাতে কাজ করেছেন। তো একইভাবে আমরা প্রথমত মানে ওই নোটবুক গুলাতে যেভাবে কাজ করেছি এখানেও আমাদের শুরুটা ওভাবেই হবে। সো এখানে আপনারা আরেকটা বার প্র্যাকটিসের সুযোগ আছে। তো এখানে আমরা প্রথম যে কাজটা করি, কোন একটা নোটবুকে আমরা প্রথমত আমাদের লাইব্রেরি গুলোকে যে যে রিকোয়ার্ড যে আমাদের লাইব্রেরি গুলো আছে সেগুলোকে আমরা ইম্পোর্ট করি। ঠিক আছে, আপনারা একটু আমার সাথে সাথে তাহলে শুরু করেন। আমি আশা করব সবাই আমাদের এই এনভায়রনমেন্টে কোল্যাবে যেভাবে আমরা আছি সবাই একসাথে আছি। তো সবাই একটু আমার সাথে লিখেন, শুরু করেন। ইম্পোর্ট দিয়ে আমরা লিখি ইম্পোর্ট পান্ডাস, আমরা একটা পান্ডাসকে ইম্পোর্ট করব। ঠিক আছে, ইম্পোর্ট পান্ডাস। পান্ডাস লেখেন সবাই। পান্ডাসকে আমরা কি হিসেবে ইম্পোর্ট করবো? পান্ডাস এসপিডি। আপনারা এটা অনেকবার লিখেছেন না? হ্যাঁ, আর লেখার বিষয়টা বলার অর্থ এই যে হাতটাকে একটু আমরা একটু স্মুথ রাখা, যদি এটা আপনি কপি করে আনতে পারেন। তবে আমি এখন বলবো যে আপাতত আমরা এভাবে লিখে যাই। হ্যাঁ, সমস্যা নাই। না, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। আচ্ছা, এরপর আমরা এটা এন্টার দিই, দেন আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট ইম্পোর্ট করবো আমরা ম্যাটপ্লটলিব। ম্যাটপ্লটলিব, ঠিক আছে, ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট। হ্যাঁ, আচ্ছা, পাইপ্লট। যদি আপনারা এখানে সাজেশন শো করে যদি অ্যাকসেপ্ট করতে চান করতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, পাইপ্লট অ্যাজ পিএলটি। এরপর হচ্ছে আমরা সিবনটাকেও ইম্পোর্ট করব। ইম্পোর্ট সিবন, ঠিক আছে, অ্যাজ এসএনএস। ওকে, সিবনকে করলাম এসএনএস। এরপর হচ্ছে আমরা আরো কিছু লাইব্রেরি আমরা ইম্পোর্ট করব। আপনারা এটা আমার সাথে লিখেন, আমরা এগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, ফ্রম লেখেন SCI, স্কাইপি, SCIPY। হ্যাঁ, তারপর লেখেন ডট, ডট দিয়ে লেখেন স্টেটস। এগুলো আমাদের জন্য আজকে নতুন লাইব্রেরি। ঠিক আছে, স্কাইপি ডট স্টেটস। হ্যাঁ, স্টেটস দিয়ে এরপর আমরা একটা স্পেস দিই, ইম্পোর্ট। ইম্পোর্ট 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 লিখেন। আমরা এখান থেকে ইম্পোর্ট করব, লিখেন CHI। আমি বলতেছি, এটা হচ্ছে CHI লিখে একটা টু লেখেন। টু লিখে একটা আন্ডারস্কোর দেন। আন্ডারস্কোর লিখে লেখেন CUN কনটি, কনটি, CUNTIN কন্টিন, জেন্সি GENCY। এটা হচ্ছে CI2 মানে হচ্ছে কাই স্কোয়ার আন্ডারস্কোর কন্টিনজেন্সি। হ্যাঁ, এটাকে আমরা ইম্পোর্ট করতেছি এই যে স্কাইপি ডট স্টেটস। হ্যাঁ, এইখান থেকে আমরা এই লাইব্রেরি থেকে আমরা এই কাই স্কোয়ার আন্ডারস্কোর কন্টিনজেন্সিকে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। ঠিক আছে, এরপর একটা এন্টার দেন। তারপর আবার লেখেন ফ্রম। ফ্রম লিখে লিখেন আবারও সেই স্কাইপি ডট স্টেটস। হ্যাঁ, স্কাইপি ডট স্টেটস। এটা হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্যালের যে লাইব্রেরি আছে সেখান থেকে আমরা এগুলোকে ইম্পোর্ট করতেছি। স্টেটস লিখে ইম্পোর্ট লেখেন। ইম্পোর্ট, ইম্পোর্ট দিয়ে আমরা লিখবো
আমরা টি টেস্ট আমরা বলেছি যে আমরা স্ট্যাটিস্টিক্যাল কাজ করব, অ্যানালিসিসের কাজ করব। টি টেস্ট স্ট্যাটিস্টিক্স এর কয়েকটা ভাইটাল ভাইটাল টেস্ট আছে, এর মধ্যে আমরা কাই স্কোয়ার টেস্ট, তারপর টি টেস্ট এর যে লাইব্রেরিটা আছে সেটাকে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। ঠিক আছে, টি টেস্ট আন্ডারস্কোর IND, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্টের সংক্ষিপ্ত ভাবে আমরা লিখলাম টি টেস্ট আন্ডারস্কোর IND, তারপর একটা এন্টার দেন। ঠিক আছে, ফ্রম ফ্রম দিয়ে আবার লেখেন স্কাইপি। ডেটা সায়েন্সে বা আপনার মেশিন লার্নিং এর পুরো মানে বেসমেন্টের মধ্যে আপনার স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট গুলো খুবই ভাইটাল। আপনি যখন বিভিন্ন স্টেপে যাবেন, বিভিন্ন কাজে যাবেন, দেখবেন যে এই জিনিসগুলো আপনাকে অনেক হেল্প করবে, এবং এই জিনিসটা না জানা থাকলে আপনার হয়তো তখন আবার আপনাকে সময় দিয়ে এই জিনিসগুলো দেখতে হবে। এবং এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলো জানাটা বোঝাটা আপনার এই প্ল্যাটফর্মে বা এই এরিয়াতে যেই কাজ করবেন না কেন, মানে যে দিকেই যান না কেন, আপনি ডেটা অ্যানালিস্ট বলেন বা মেশিন লার্নিং কোনো ক্যারিয়ার বলেন, হ্যাঁ, এই সাইট গুলাতে আপনাকে কিন্তু এই বিষয়গুলো অনেক বারে বারে আসবে, যেটাকে আমরা বলতে পারেন যে কোর কনসেপ্ট অফ মেশিন লার্নিং বা কোর কনসেপ্ট অফ ডেটা সায়েন্স যেটা বলেন। তখন আপনাকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের অনেক কিছু আপনাকে হয়তো জানতে হবে। এটা হচ্ছে আপনার বলতে পারেন একটা একটা ফান্ডামেন্টালস, যেগুলো আপনার না জানলে আপনার উপরের যে যাবেন অনেক কনসেপ্ট গুলো, যেগুলো আপনাকে মনে হবে যে এটার মানে কোনো একটা বিষয় হয়তো একটা মিসিং আছে। তো আমাদের এই অ্যানালাইসিসটা, অর্থাৎ আমাদের এখন যে সেশনটাতে আমরা আছি, এগুলো অত্যন্ত ভাইটাল আপনার এই পুরো আমাদের কোর্সটার জন্য। আচ্ছা, এরপর আমরা লিখি স্কাইপি ডট, সবাই লিখেন স্ট্যাটস, হ্যাঁ, স্ট্যাটস লিখে লিখেন ইম্পোর্ট, ইম্পোর্ট ইম্পোর্ট লিখে আমরা এফ আন্ডারস্কোর, আচ্ছা সরি, আন্ডারস্কোর ওয়ান ওয়ে, হ্যাঁ, ওয়ান ওয়ে, এটাও আমাদের আরেকটা লাইব্রেরি ইম্পোর্ট করে নিলাম। আহ, এখনো আমরা আচ্ছা রান দেইনি, আমরা এখন ইম্পোর্ট করে নিই, এতটুকু করলাম। ঠিক আছে, আমরা একটু উপরে একটু কমেন্ট আকারে লিখে দিচ্ছি আমাদের হচ্ছে গিয়ে কি করলাম, এটা আমরা এখানে কি করতেছি, ইম্পোর্ট করতেছি লাইব্রেরি গুলো, হ্যাঁ, ইম্পোর্ট লাইব্রেরিজ, লাইব্রেরিজ। ওকে, এরপর একটু সবাই একটু একসাথে রান দেন, আমি আশা করব সবাই আমার সাথে লিখে ফেলছেন। আহ এখানে একটু আমরা রান দেই। রান দেওয়ার পর সবার যদি ঠিকভাবে ইম্পোর্ট হয়ে থাকে, এখানে আমাদের একটা টিক মার্ক আসবে, অর্থাৎ আমাদের লাইব্রেরি গুলো যথাযথভাবে ইম্পোর্ট হয়েছে। ঠিক আছে, আর আমাদের যে ডেটা, আমাদের যে ডেটা, সেই ক্লিন ডেটাটাই আমরা ইউজ করব, যেটা আমাদের আগের যে নোটবুকে ছিল। আমি এটা জাস্ট এখান থেকে নিচ্ছি, আমি এটা একটু কপি করতেছি এখান থেকে। আপনাদেরকে আমি এটা হোয়াটসঅ্যাপে দিই, হ্যাঁ, যদি আপনাদের না থেকে থাকে, আমি এটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, সরি। আচ্ছা, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ওইটা দিয়ে দিলাম। তাহলে যদি আপনাদের কাছে আগের নোটবুকটা থাকে সেখান থেকে নেন, আর নয়তো আমি হোয়াটসঅ্যাপে এটা দিয়েছি, সেখান থেকে ওইটা আপনি নিতে পারেন। ঠিক আছে, তো আশা করি আপনারা নিয়ে নিয়েছেন। নেয়ার পর আমরা হচ্ছে কি নতুন যে আরেকটা এখানে মাঝে কোডে লিখে কোডে ক্লিক করে আমরা নতুন একটা সেল নিচ্ছি, নিয়ে আমরা আমাদের এই যে 2 নাম্বার সেলের মধ্যে এসেছি আমরা ডেটা সেটটাকে লোড করার জন্য। এটাকে একটু রান দিব। এই ডেটা সেটটা লোড হয়েছে এই পর্যন্ত। হ্যাঁ, এরপর আমরা কি করি, ডেটা সেট লোড হওয়ার পরে আমরা যেটা করব, আমাদের ডেটা সেটটা ঠিকভাবে লোড হয়েছে কিনা জাস্ট আমরা একটু আমাদের ফার্স্ট যে রো গুলো আছে একটু ডিসপ্লে করব, দ্যাট ইজ ডিএফ ডট হেড দিয়ে আমরা একটু চেক দিব এভরিথিং ওকে আছে কিনা। হ্যাঁ, আমরা এই কাজগুলো কিন্তু দেখেন প্রতিটা নোটবুকে কিন্তু আমরা এই কাজগুলো করেছি, প্রতিটা নোটবুকে আমরা এই কাজটা করেছি। তো আশা করি এই জিনিসগুলো আপনাদের কাছে এখন একেবারে ইজি। তারপর আমরা একটু প্র্যাকটিস করে যাচ্ছি, আমরা একসাথে করে যাই। দেখেন ডিএফ ডট হেড দিয়েছে, আমাদের কিন্তু যথাযথভাবে এই ডেটাসেটটা লোড হয়েছে এবং সেটা শো করতেছে। আমি এই পর্যন্ত করার পর আপনাদের কাছ থেকে একটু জানতে চাবো যে সবাই আমরা ঠিকভাবে আছি কিনা, বা আহ কারো কোনো প্রবলেম বা কোনো কোয়েরি আছে কিনা, বা কেউ কি এমন আছেন কিনা যে আমার সাথে মানে শুনতেছেন করতেছেন কিনা, এরকম মানে করতেছেন না একসাথে কিন্তু শুনতেছেন, এরকম হলে কিন্তু এটা হবে না, কারণ আমাদের কিন্তু কমিটমেন্টটাই ছিল যে আমরা একসাথে করব। আমাকে একটু জানান যে সবাই আমরা একসাথে করতেছি, আমাকে চ্যাটে জানালেও হবে যে হ্যাঁ আমরা একসাথে করছি। এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, আমি যে আপনারা আমার সাথে একসাথে করবেন বা আমরা একসাথে সবাই করব, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের পুরো আহ, আমাদের কোর্সের কথা বলেন, কারণ আমাদের প্ল্যানটাই হচ্ছে যে সবাই এখানে একসাথে হ্যান্ডস অন স্টাইলে একসাথে করবে। কোনো প্রবলেম হইলে সেটা কোয়েরি থাকবে, সেটার উপর আমাদের সলিউশন থাকবে। ঠিক আছে, আমাকে একটু জানাবেন যে আমরা এ পর্যন্ত সবাই করেছি কিনা। হ্যাঁ, জানিয়েছেন আমাকে, ওকে। আরো একজন জানান আমাকে যে আমরা সবাই একসাথে আছি কিনা, এবং এ পর্যন্ত কোনো কুয়েরি থাকলে আমাকে বলেন, বা আমরা সবাই করতেছি কিনা। কেউ কি এমন নাকি যে আমরা শুনতেছি বাট মানে করছি না, এমন যেন না হয়।
ঠিক আছে। একটু উপরে স্ক্রল করলে ভালো হয়। ওকে ওকে, আমি করতেছি। জি দেখেন, দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা, এখানে উপরে আমরা কি করেছি, লাইব্রেরি গুলো ইম্পোর্ট করেছি ফার্স্ট সেলের মধ্যে। দেখেন আপনারা অনেকগুলো লাইব্রেরি, নতুন 3টা লাইব্রেরি আপনারা দেখেন এখানে ইম্পোর্ট করেছি আমরা। ঠিক আছে, আমরা যেহেতু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করব, সেই জন্য আমরা কিছু লাইব্রেরি ইম্পোর্ট করে নিয়েছি। আর সিবন, ম্যাটপ্লটলিব এগুলো তো অলরেডি আপনারা জানেন এই বিষয়গুলো। দেন আমরা 2 নাম্বার সেলে ডেটা সেটটাকে লোড করেছি। ঠিক আছে, ডেটা সেট লোড করেছি। 3 নাম্বারে আমরা হচ্ছে ডেটাটাকে একটা একটা ওভারভিউ দিলাম, জাস্ট আমাদের হেড দিয়ে প্রথম 5টা রোকে দেখলাম। আমি আশা করব এই পর্যন্ত সবাই করেছি। হ্যাঁ, আমাকে কিন্তু আপনারা একটু জানাবেন যে আমরা কিন্তু সবাই করতেছি কিনা। বিকজ আপনি যদি আমার মানে সাথে থাকেন, জাস্ট শুধু শুনেন, এটা কিন্তু আমাদের লক্ষ্য না। ঠিক আছে, আপনাকে অবশ্যই করতে হবে। আমি আপনাকে প্রথম দিন বলেছি যে আপনি আমার ক্লাস, আমাদের সেশনের পরে বাসায় মানে নিজে প্র্যাকটিস করেন বা না করেন, ইটস ইউর ম্যাটার। আপনার সেটা সেটা হয়তো আপনাকে অ্যাডভান্সমেন্ট দিবে, সেটা হয়তো আপনাকে আরো ডেভেলপ করবে। বাট আমার কথা হচ্ছে আপনি আমার সাথে এখানে আমরা যে সময়টুকুতে করি এটা একসাথে করবেন। এই কমিটমেন্টটুকু আপনি যদি দেন, তাহলে আমাদের যে প্ল্যানটা ফুল কোর্সের, এই প্ল্যানটা প্র্যাকটিক্যালি বাস্তবায়ন হবে। এবং আমি আপনাদের সাথে যেটা বলেছি যে আপনি ফুল একেবারে ডেটা থেকে, র ডেটা থেকে শুরু করে আপ টু ডিপ্লয়মেন্ট পর্যন্ত আপনার একটা ফুল কনসেপ্ট বা একেবারে ফুল একটা আপনার বলা যায় যে ইন্ড টু ইন্ড যে একটা প্রজেক্ট, পুরো জিনিসটা আপনার ভিতরে আমি বা আপনার মধ্যে থাকবে, এটা আমার বিশ্বাস। এবং আপনার যদি করেন, এটা না হওয়ার কোনো উপায় নাই। সো এই জিনিসটা আমি এনশিওর করার জন্য, আপনি যখন কোর্সটা শেষ করবেন তখন যেন আপনি বলেন, হ্যাঁ আমি ইন টু ইন ফুল প্রজেক্টটা আমার বা পুরো জিনিসটা আমার মাথায় গেঁথে আছে। এবং এটা আমি এখন যে কোনো একটা ডেটা সেট নিয়ে আমি এভাবে চাইলে একটা মডেল তৈরি করে ফাইনালি একেবারে ডিপ্লয়মেন্ট পর্যন্ত যেতে পারবো। এবং এভরিথিং অ্যানালাইসিস, আমরা ইডিএ বলি, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বলি, আরো আরো অ্যানালাইসিস করব। এভরিথিং আমি বিষয়গুলো ক্লিয়ার আছি। আমি এখন সামনে নিজে নিজে এক্সপ্লোর করতে পারতেছি। এই পর্যন্ত কিন্তু আপনার একটা সাউন্ড আমি শুনতে চাই। তখন আপনি যদি ওইটা না বলেন, না করতে পারেন, না করেন, এটা কিন্তু মানে করতে পারবেন না, এটা আমি কখনোই বিলিভ করি না, যদি আপনি আমার সাথে এই জায়গায় একসাথে থাকেন। এটা হচ্ছে কমিটমেন্টের কথা। এই জায়গায় আপনার কমিটমেন্ট যদি ঠিক থাকে, তাহলে ওইখানে কিন্তু আমি সেই রেসপন্সটা শুনতে পাবো। এটা হচ্ছে আমার বিশ্বাস আর কি। আর যদি আপনি এই জায়গায় একসাথে না করেন, তাহলে এটা কিন্তু সমস্যা। অবশ্যই আপনি একসাথে করবেন। ওকে, আমি এখানে আর টাইম কনজিউম করবো না, আমরা নেক্সট স্টেপে যাব। হোপফুলি সবাই এই বেসিক জিনিসটুকু করে ফেলছেন। আমরা একটু নেক্সট যাব, যে কাজগুলো আপনারা করেছেন একটু দ্রুত আমরা করব। ঠিক আছে, আমরা এই সালের মধ্যে জাস্ট আমাদের ডেটা শেপটা একটু দেখি, সবাই একটু রিভিউ দেই। হ্যাঁ, দেখেন ডেটার শেপটা আমরা একটু দেখতেছি। রান দেন সবাই। ডিএফ ডট শেপ দিয়ে আমরা ডেটার আমাদের ডেটার পুরো শেপটা দেখতেছি। 7032টা রো আছে। হ্যাঁ, ফিচার আছে 20, সরি ফিচার না, রো আছে 20টা, কলাম আছে। এর মধ্যে একটা আছে আমাদের টার্গেট কলাম, বাকিগুলোকে আমরা কি বলি, ইনপুট বলি বা ফিচার বলি। ঠিক আছে, দেন আমরা মাঝে রেখে কোডে আবার ক্লিক করি। ক্লিক করলাম। নেক্সট আমরা আরেকটু জানতে চাইবো ডিএফ ডট ইনফো। ডিএফ ডট ইনফো দিয়ে আমরা ডেটাসেটের সম্পূর্ণ ইনফরমেশন গুলো জানতে চাইবো। দেখেন কি কি ইনফরমেশন আছে। এই ইনফরমেশন গুলো, প্রত্যেকটা ইনফরমেশন কোনটা কি বোঝায়, কোনটা দিয়ে কোন ধরনের কিছু আমরা বুঝতে পারি, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা এক্সপ্লেনেশন ছিল আমাদের ইতিপূর্বে। তারপরও আমরা এখন একটা খুব সামারি স্টাইলে আমি বলে যাব। এর মধ্যেও যদি কারো কোনো কোয়েরি থাকে, আমাকে অবশ্যই অবশ্যই চ্যাটে জানাবেন। আমরা সেটা নিয়ে সাথে সাথে কথা বলবো। আচ্ছা দেখেন, আমরা এখানে কি করেছি, ডিএফ ডট ইনফো বলতে কি বোঝায়, আসলে আমরা পুরো ডেটা ফ্রেমের একটা ইনফরমেশনকে আমরা দেখতে চাচ্ছি। দেন এইটা রান করার পর সাথে সাথে আমরা কি পেলাম, জিরো থেকে শুরু করে, জিরো ইন্ডেক্সিং থেকে শুরু করে একবারে 19 পর্যন্ত আমরা কিন্তু সবগুলো কলামের একটা ইনফরমেশন পেয়ে গেলাম। দেখেন কি পেলাম, আমার এখানে নন নাল কাউন্ট কয়টি আছে। নন নাল মানে আপনারা খুব ভালোভাবেই জানেন যে আমার যে মানে নন নাল বলতে বোঝাচ্ছে যে আমার সেলটা, অবশ্যই অবশ্যই সেলটার মধ্যে ভ্যালু আছে। দ্যাট মিন্স সহজ করে বললে বোঝায় যে কোনো মিসিং ভ্যালু নাই, অর্থাৎ ভ্যালু আছে, এলিমেন্ট আছে। এরকম কয়টা, 7032টা যেহেতু আমার টোটাল এন্ট্রিজ আপনারা জানেন, এর মধ্যে 7032টাই যদি আমার নন নাল থাকে, দ্যাট মিন্স উই হ্যাভ নো মিসিং ভ্যালুস। ঠিক আছে, এই যে কোনো মিসিং ভ্যালু নাই, একটাতেও নাই। দেখেন একটাতেও কোনো মিসিং ভ্যালু নাই, সব 7032, সবগুলো 7032 নন নাল এন্ট্রি। কেন এরকম, কারণ আমরা তো আমাদের ডেটাটাকে ক্লিন করেই নিয়েছিলাম, আপনারা জানেন। আর এই কারণেই আমাদের ডেটাটা ক্লিন হওয়ার কারণে
আমাদের সবগুলো নন নাল দেখাচ্ছে কাউন্টিংটা। এরপর দেখেন ডেটা টাইপ, ডি টাইপ, যেটা হ্যাঁ অবজেক্ট টাইপ আছে, অবজেক্ট বা স্ট্রিং টাইপ আমরা বলি পাইথনে, ইন্টেজার টাইপ ডেটা আছে, হ্যাঁ ফ্লোট টাইপ ডেটা আছে। আপনাদেরকে আমি বলেছিলাম ইন্টেজার আর ফ্লোটের ডিফারেন্সটা হচ্ছে, ইন্টেজার বলতে শুধু ইন্টেজার, লাইক আমি যদি শুধু টু বলি এটা হচ্ছে ইন্টেজার, কিন্তু টু পয়েন্ট যদি জিরো বলি তখন কিন্তু সে ফ্লট। খেয়াল করবেন, ফ্লট বলতে আপনাকে ডেসিমাল বোঝাচ্ছে, অবশ্যই ডেসিমাল নাম্বার হবে, হ্যাঁ 2.1 অবশ্যই ফ্লট নাম্বার, ঠিক আছে। আচ্ছা আরেকটা বিষয় আমি বলি, এই যে ইন্টেজার লেখে 64, এটা নিয়ে আমি একবার একটু বলেছিলাম। দেখেন আপনাদের হবে কি, যত আমরা যাব আমাদের কোডগুলো নিয়ে সামনে আগাবো, দেখবেন যে এইগুলো নিয়ে আপনি আস্তে আস্তে ডিপে যেতে পারবেন। আমরা যদিও বেসিক লেভেলে আছি, বেসিক থেকে আস্তে আস্তে আপনি কিন্তু ডিপে যাবেন। তো এই যে 64 আমরা কেন লিখি এটা অনেকেই আপনারা হয়তো জানেন, 64 দিয়ে আমরা একটা মেমোরিকে ইন্ডিকেট করি, অর্থাৎ INT64, যেমন এই যে এখানেও আছে INT64। INT64 মানে এখানে 64, এই যে দেখেন মেমোরি, টোটাল মেমোরি কতটুকু ইউজ হয়েছে নিচে দেখেন সবাই, এই যে নিচে দেখেন, দেন ডেটা টাইপস আছে, ফ্লোট আছে, ইন্টিজার আছে, অবজেক্ট টাইপ ডেটা আছে। টোটাল মেমোরি ইউজ হচ্ছে কত, 1.1 প্লাস মেগাবাইট। এই মেমোরি গুলো কতটুকু নিবে, কতটুকু ইউজ করবে, এই মেমোরিটা কিসের, আপনার আপনার র্যামের। আপনার যে কম্পিউটার আছে, আপনার যে সিস্টেম আছে, এটা র্যামের, ঠিক আছে। সেখান থেকে সে কতটুকু মেমোরি ইউজ করবে। আপনার ডেটা সেটটা হয়তো আজকে 7,000, এটা না হয়তো 7 লক্ষ হইতে পারতো, তাই না? তখন কিন্তু আপনার এই মেমোরিটা একটা ইস্যু হয়ে দাঁড়াইতো। তো যার কারণে আমাদের এগুলো মাঝে মাঝে আমরা একটু এগুলোর গুরুত্ব মাঝে মাঝে থাকে। 64 বিট যতটুকু দেখতেছেন, 32 বিটে কি হবে, মেমোরিটা আরেকটু কম লাগবে, ঠিক আছে, মেমোরিটা তখন আরেকটু কম ইউজ হবে। তো 64 বিটে আপনি ইউজ করতেছেন, এখন এটার চেয়ে আবার এটাতে মেমোরি একটু কম লাগতেছে, ঠিক আছে। তো মেমোরি ইউজটা আপনার কমানো যাবে যদি আপনি এখানে ইন্টিজারের এই যে বিট যেটা আছে এটা যদি আপনি 64 থেকে 32 করে দেন। যাক, এটা আমাদের মেজর ইয়া না, বাট আমরা কোডটাকে জেনে নিলাম আসলে কোনগুলো দিয়ে আমরা কি বুঝতেছি, ঠিক আছে। আশা করি আপনারা এই বিষয়গুলো সবাই ক্লিয়ার আছেন, আমি এইগুলো একটু রেস করে দিলাম। দেন আমরা নেক্সট স্টেপে যাব, এইটুকু আমাদের এখানে বলা শেষ। আচ্ছা দেখেন, সবাই মাঝে এখানে কোডে ক্লিক করেন, নেক্সট সেলে যাচ্ছি আমরা। আমরা এখন যেটা করব, মনে আছে কিনা, আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল সামারি সবসময় জেনে নেই। আপনারা জানেন, যদিও আমরা এখন বলতেছি, এর আগেও কিন্তু এটা আমরা করেছি, অর্থাৎ ডেটা ক্লিনিং এবং ইডি এর পার্টে কিন্তু আমরা এইভাবে করে আমরা করেছিলাম। কোন কোডটা রান করেছি স্ট্যাটিস্টিক্যাল সামারির জন্য আপনাদের খেয়াল আছে কিনা, df.describe, সবাই লিখেন df.describe, CRIBE, ঠিক আছে। df.describe লিখে একটা ব্র্যাকেট হবে, এরপর এটাকে রান দেন, ঠিক আছে, রান দেওয়ার পর আপনি কিন্তু স্ট্যাটিস্টিক্যাল একটা সামারি পেয়েছেন দিচ্ছি। বেসিক্যালি আমরা এখানে যে কাজটা করেছি এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল সামারি, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল সামারি। এই স্ট্যাটিস্টিক্যাল সামারিটা আমরা এখানে নিয়েছি, দেখেন। আচ্ছা, আচ্ছা এখানে একটু, হ্যাঁ সামারি, স্ট্যাটিস্টিক্যাল সামারি নিয়েছি। এই জায়গায় df.describe দিয়ে আমরা দেখেন এই জায়গাতে আমাদের কয় ধরনের কলাম আমরা পেয়েছি বা কয় ধরনের, দেখেন এই যে সিনিয়র সিটিজেন পেয়েছি, তাই না, তারপর টেনিওর পেয়েছি, মান্থলি চার্জেস পেয়েছি, টোটাল চার্জেস পেয়েছি, চার্ন পেয়েছি। কিন্তু আমাদের কি ফিচার বা কলাম কি শুধু এগুলো, শুধু কি এগুলো না, আমাদের কিন্তু আরো অনেকগুলো আছে, ঠিক আছে, বাট আমরা সবগুলো নেই, ঠিক আছে। শুধু ডেসক্রাইব যখন বলি তখন কিন্তু আমাদের শুধুমাত্র যারা যারা নিউমেরিক্যাল ফিচার আছে শুধু তাদেরকেই নিয়ে আসে, খেয়াল রাখবেন, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল সামারিতে। আপনি যদি ক্যাটাগরিক্যালকে ইনক্লুড করতে চান তখন সেটা আলাদাভাবে মেনশন করতে হয়। সো আমরা জাস্ট ডেসক্রিপশন নিচ্ছি এখানে, শুধুমাত্র যেগুলো ইন্টেজার টাইপ ডাটা বা যেগুলো নিউমেরিক্যাল টাইপ ডাটা শুধু সেগুলাকে নিয়ে সে এখানে শো করবে ডেসক্রিপশনটা, ঠিক আছে। এবং এই ডেসক্রিপশনে দেখেন, হ্যাঁ এটা বলতে পারেন যে সিনিয়র সিটিজেন বা চার্ন, এই দুইটা যদিও আপনি এখানে নিউমেরিক্যাল আমরা বলছি, বাট তারা কিন্তু নিউমেরিক্যাল ফিচার ইউজ করা হয়েছে, বাট তারা কিন্তু ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল। ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলকে আপনি নিউমেরিক্যালি অ্যাসাইন করতে পারেন। যেমন আপনি চার্ন ইয়েস, হ্যাঁ আছে, ইয়েস আছে, চার্ন নো আছে, তাই না। ইয়েস নো, আপনি ইয়েস কে চার্ন চার্ন ইয়েস কে বললেন কি যে ইয়েস ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে, নো ইকুয়াল টু হচ্ছে আমার 0। তাহলে এই যে 1 আর 0 দিয়ে আপনি ইন্ডিকেট করলেন চার্নকে, যদিও এটা নিউমেরিক্যাল ফিচার বাট সে কিন্তু ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল, ঠিক আছে। বাট আমরা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের উপর নিউমেরিক্যাল অ্যাসাইন করেছি, অর্থাৎ নিউমেরিক্যাল ফিচার অ্যাসাইন করেছি, ওকে। যার কারণে আমরা এখানে এগুলো দেখতে পাচ্ছি। আমরা এই যে উপরে যেখানে দেখতে পেলাম যে কোন, এই যে এখানে যখন আমরা দেখতে পাইছি, দেখছেন কোনটা কোনটা ইন্টেজার আর কোনটা কোনটা ফ্লট, শুধু ওগুলোই তো আসছে এখানে দেখেন।
আর বাকি যেগুলো অবজেক্ট ওগুলো কিন্তু এখানে আসেনি। ওকে। আর এই যে এখানে যে বিষয়টা, কোনটা মেইন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম, কোয়ার্টাইল 1, কোয়ার্টাইল 2, কোয়ার্টাইল 3, ম্যাক্সিমাম। কোয়ার্টাইল 1 কে আমরা আর কি কি বলি? কোয়ার্টাইল 1 কে আমরা বলি পার্সেন্টাইল, 25 পার্সেন্টাইল, এটা হচ্ছে 50 পার্সেন্টাইল, এটা হচ্ছে 75 পার্সেন্টাইল। ঠিক আছে, 75 পার্সেন্টাইল। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে কিনা? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে আচ্ছা, পাচ্ছি। একটু জানাবেন আমাকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। দেখেন তাহলে 75%, তার মানে এটা হচ্ছে আমাদের Q3 বা কোয়ার্টাইল 3। আচ্ছা, এই জিনিসগুলো কিভাবে আমাদের এই সিস্টেমের ভিতরে কিভাবে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখন আরেকবার একটু জাস্ট সামারি দিচ্ছি যে কিভাবে আসলে এই সিস্টেমের ভিতরে এই জিনিসগুলো কাউন্টিংটা হয়। ঠিক আছে, আমি একটু সামারি দিচ্ছি। দেখেন, এই যে আহ আমি প্রথমে বলি যে এই মিনিমাম আর হচ্ছে 25%। মিনিমাম মানে কি? মিনিমাম মানে সবচেয়ে কম, আমার ডেটা সেটের মধ্যে সবচেয়ে কম যে ভ্যালুটা কি। আমি একটা ইয়া দিয়ে বোঝাই, সিনিয়র সিটিজেন দিয়ে বোঝাই, যদিও এটা ক্যাটাগরিক্যাল, এটা দিয়ে আগে একটু বলি। সিনিয়র সিটিজেন, ইয়েস, নো। ইয়েস মানে হচ্ছে ধরেন 1 সিনিয়র সিটিজেন, আর নো মানে সে সিনিয়র সিটিজেন না। মানে সিটিজেনের মিনিমাম ভ্যালু কত হবে ভাই? কত হবে? তাহলে আমাদের সিনিয়র সিটিজেনের মিনিমাম ভ্যালু হবে 0, এই যে 0। তাহলে সিনিয়র সিটিজেনের ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে? এই যে 25 পার্সেন্টাইল বা 50 পার্সেন্টাইল বা 75 পার্সেন্টাইল গুলো জিরো দেখতেছেন, আসলে সেটা কেন জিরো? সে কিন্তু ওয়ানও হইতে পারতো। কেন জিরো হয়েছে? আমাকে কি এনিওয়ান আপনাদের যে কেউ কি শেয়ার করবেন কিনা? যদি করতে চান, ওয়েলকাম। যদি আপনাদের মধ্যে কেউ শেয়ার করতে চান। যেহেতু আমি এই কনসেপ্টে ইতিমধ্যে আপনাদের সাথে আলাপ করেছি বা শেয়ার করেছি, যদি যে কেউ স্বপ্রণোদিত ভাবে বলতে চান, ওয়েলকাম, বলতে পারেন। হ্যাঁ, আদারওয়াইজ আমি বলে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা, দেখেন আমি বলছি। তাহলে এখানে মিনিমাম, কোয়ার্টাইল 1, কোয়ার্টাইল 2, কোয়ার্টাইল 3, ম্যাক্সিমাম, এই জিনিসগুলো আসলে আমরা কিভাবে করি? এই যে 7032টা কাউন্ট আছে, অর্থাৎ সিনিয়র সিটিজেনের কাউন্টিংটা হচ্ছে 32টা। তাহলে আপনি কিভাবে করবেন? আপনি কাউন্টিংটা করবেন, জিরো থেকে শুরু হবে আপনার কাউন্টিং এর, মানে অ্যাসেন্ডিং অর্ডারে আমরা সবসময় আমাদের ডেটা পাঞ্চ করব। যখন আমি কোয়ার্টাইল বা পার্সেন্টাইল ফাইন্ড আউট করতে যাব, তখন আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি? ছোট থেকে বড়। তার মানে আমার সিনিয়র সিটিজেনের মধ্যে ছোট ভ্যালু বা ছোট ডেটা ইউনিট গুলো কারা? সেটা হচ্ছে 0। তাহলে জিরো দিতে থাকবেন, জিরো দিতে থাকবেন, জিরো দিতে থাকবেন, এরকম করে জিরো 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 দিতে থাকবেন। 7032-এর মধ্যে যতগুলা জিরো আছে সবগুলা জিরো যখন শেষ হবে, তারপর ওয়ান দেয়া শুরু করবেন। ঠিক আছে না? ওয়ান দেওয়া শুরু করবেন। তাহলে এইখানের মিনিমাম জিরো, 25 পার্সেন্টাইল জিরো মানে বোঝাচ্ছে যে এই ডেটা সেটের 7032টা ডেটার 4/1 যে জায়গায় এসে শেষ হয়েছে, সেই জায়গাতম ভ্যালুটাও জিরো। ইভেন অর্ধেক যে জায়গায় আছে সেই পয়েন্টের ভ্যালুটাও জিরো। ইভেন 75%, অর্থাৎ কোয়ার্টাইল 3 যে পয়েন্ট আছে সেখানকার ভ্যালু পয়েন্টটাও জিরো। তার মানে সহজে একটা জিনিস এখানে এটাও বুঝতে পারতেছি যে আসলে জিরো বেশি। জিরো মানে কি আপনারা জানেন? জিরো মানে সে সিনিয়র সিটিজেন না, আর 1 মানে সে সিনিয়র সিটিজেন। তার মানে এখানকার ম্যাক্সিমাম ডেটাই বলতেছে তারা সিনিয়র সিটিজেন না। 75 পার্সেন্টের মধ্যেও কিন্তু আপনি তাই দেখতে পাচ্ছেন। আর যদি আমি নিউমেরিক্যাল, একেবারে সিনিয়র সিটিজেন তো একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, যদি আমি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল থেকে সরে আসি, হ্যাঁ, সরে এসে যদি আমি ধরেন এই যে টেনিউর, না টেনিউর না, আমি মান্থলি চার্জেস বা টোটাল চার্জেস নিয়ে বলি। এগুলোতে দেখেন আপনি, এগুলো এই যে দেখেন মিনিমাম, এরপর কোয়ার্টাইল 1, কোয়ার্টাইল 2, 3, ম্যাক্সিমাম, এগুলো কিন্তু আপনি যা পাচ্ছেন এগুলো বেশ ভালো মিনিংফুল। হ্যাঁ, তো এটা নিয়ে আমি আর বেশি ডিসকাশন করছি না। আমার ধারণা আপনারা বিষয়গুলো ফুল ক্লিয়ার আছেন এই জায়গায়। লাস্ট আমি একটা বলবো, শুধুমাত্র একটা বলেই শেষ দিব এই পোর্শনটা। এসটিডি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কনসেপ্টটা আমার ধারণা আপনাদের সবার ক্লিয়ার। তারপর আমি জাস্ট একটা বাক্য বলবো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে মেজার অফ ডিসপারশন, যা কিনা মিন ডিসপারশন মানে কি? যে মেইন ভ্যালুটা, যেমন ধরেন আপনার টোটাল চার্জ, আচ্ছা, ধরেন এই যে মান্থলি চার্জ কত, 64.79। আচ্ছা, এই মান্থলি চার্জ তো এক একটা কাস্টমারের এক এক রকম, তাই না? এক এক কাস্টমারের এক এক রকম। তো এই যে কাস্টমার টু কাস্টমার যে ভ্যারি করতেছে, দিস ইজ কল্ড ভ্যারিয়েশন। বাট এই ভ্যারিয়েশনটা আমরা মেজার করব কোন জায়গা থেকে? ভ্যারিয়েশনটা মেজার করব এই মিন থেকে। এই মিন থেকে যে মেজার করতে যাব,
মিন থেকে মেজার করতে গেলে এক এক কাস্টমারের ভ্যারিয়েশন এক এক রকম। আমি যদি একটু দেখাই ডাটা সেটের মধ্যে একটু উপরে গিয়ে, এই যে দেখেন এটা হচ্ছে মান্থলি চার্জ। যদি বলি, এই যে দেখেন মান্থলি চার্জের যে কলামটাতে যদি আমি আসি, হ্যাঁ এই যে দেখেন, এই যে এটা হচ্ছে মান্থলি চার্জের কলাম। এই মান্থলি চার্জের কলামের মধ্যে দেখেন এটা হচ্ছে 29.85 একজনের মান্থলি চার্জ, আরেকজন 56, আরেকজন 53, আরেকজন 42, আরেকজন 70। তার মানে কি দেখেন, আপনার মিন কিন্তু 64, এক একজন এক এক জায়গায় তার ডেভিয়েশনটা, এই ডেভিয়েশনটা মেজার করার জন্য আমাদের লাগবে কি এসটিডি। দিস ইজ কল্ড এসটিডি। ওকে, আর এই এসটিডি এখানে ভ্যালু কত? এখানে আছে 30, অলমোস্ট 30। মিন প্লাস এসটিডি, দ্যাট মিনস মিনকে আমি যদি বলি মিউ, অর্থাৎ মিন প্লাস এসটিডি, হ্যাঁ, প্লাস মাইনাস, এই যে এসটিডি কে আমরা সিগমা দিয়ে ডিফাইন করি, মানে সিগমা দিয়ে সিম্বলাইজ করি। এই যে দেখেন আমি বক্সের ভিতর যা দেখাচ্ছি, মিউ প্লাস মাইনাস সিগমা। মিউ মানে হচ্ছে মিন, প্লাস মাইনাস সিগমা মানে হচ্ছে প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হ্যাঁ সিগমা। এই রেঞ্জের ভিতরে প্লাস মাইনাস সিগমা মানে কি, আমি যদি বলি 64 আর 30, ডিফারেন্স মাইনাস করলে কত হবে 34, প্লাস করলে কত হবে 94, তাহলে 34 থেকে 94 এই রেঞ্জে আমার, মনে রাখবেন এই রেঞ্জে আমার 68% ডেটা পয়েন্ট আছে। এটা স্ট্যাটিস্টিক্যালি মোটামুটি মানে মোটামুটি এটা ট্রু। এটা আপনারা সবসময় ধরে নেবেন যে আমার 68% ডেটা কিন্তু এই রেঞ্জের ভিতরে আছে। আমি যদি উপরে কাউন্ট করি হয়তো অ্যারাউন্ড 68% হবে। ঠিক আছে, ওকে, আমার আলোচনা এখানে শেষ, আমি নেক্সট স্টেপে চলে যাবো। হোপফুলি আপনারা এই বিষয়গুলো সবাই একেবারে ক্লিয়ার আছেন। ওকে, আমরা এটা একটু করতেছি, আমরা নেক্সট সেলে যাব। দেখেন আমরা হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্যাল সামারিটা দেখানো শেষ, এখন আমরা যে পোর্শনটাতে যাব, আমরা একটা কোরিলেশন দেখব। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স এর একটা গুরুত্বপূর্ণ জিনিস। যদিও আপনারা এর আগে দেখেছেন, মোটামুটি একটা আইডিয়া আছে, আশা করি এটা ইজি লাগবে। আমরা একটু সবাই এখানে কোডে এক নতুন একটা সেল নেই, সবাই সেলটা নিয়ে লিখি। লিখেন একসাথে, নিউমারিক্যাল লেখেন, নিউমারিক্যাল। ঠিক আছে, নিউমারিক্যাল আন্ডারস্কোর ডিএফ। ঠিক আছে, নিউমারিক্যাল আন্ডারস্কোর ডিএফ লিখে একটা ইকুয়াল টু দেন, স্পেস দিয়েন, এরপর লেখেন ডিএফ ডট লিখেন সিলেক্ট, সিলেক্ট, সিলেক্ট দিয়ে লেখেন আন্ডারস্কোর ডি টাইপস, ডি টাইপস, TYPS টাইপস, হ্যাঁ, ডি টাইপস দিয়ে একটা ব্র্যাকেট দেন, ব্র্যাকেট দিয়ে লেখেন ইনক্লুড, 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 সবাই লিখেন ইনক্লুড। ওকে, ইনক্লুড লিখে ইকুয়াল টু দেন একটা, হ্যাঁ, ইকুয়াল টু দিয়ে একটা স্কোয়ার ব্র্যাকেট শুরু করেন। স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আপনি একটা লেখেন একটা ইনভার্টেড কমা শুরু করেন, হ্যাঁ, ইনভার্টেড কমার ভিতরে লেখেন INT, INT 64, INT 64 লিখেন। লিখার পরে একটা কমা দেন, কমা দেওয়া, আচ্ছা কমাটা হবে ইনভার্টেড এর পরে, এখানে কমা দেন, কমা দেওয়ার পরে লিখেন আচ্ছা কমা দেওয়ার পরে আরেকটা ইনভার্টেড কমা নেন, এর ভিতরে লেখেন ফ্লোট, FLOAT, ফ্লোট 64। ওকে, 64 লেখেন, লিখে আমাদের এই এই তো এটার একটু একবার এন্ড পয়েন্টে গিয়ে একটা এন্টার দেন। আমরা নতুন আরেকটা লাইন লিখি, লিখেন কোরিলেশন, CORRLA লিখেন, নিউমারিক্যাল, নিউমারিক্যাল, হ্যাঁ, নিউমারিক্যাল লিখে যে আন্ডারস্কোর ডিএফ যেটা আমরা লিখেছি মাত্র। ঠিক আছে, আন্ডারস্কোর ডিএফ দিয়ে ডট, ডট লিখে CORR। ঠিক আছে, এই যে এখান থেকে চাইলে চুজও করতে পারবেন, এই যে CORR চুজ করতে পারবেন, তারপর একটা ব্র্যাকেট দেন। ঠিক আছে, এতটুকু করার পরে এই যে এদিকে এনে একটা এন্টার দেন, এন্টার দিয়ে আবার লেখেন কোরিলেশন, কোরিলেশন। ঠিক আছে, এই যে কোরিলেশনটা আপনি এখান থেকে চুজও করতে পারেন। এতটুকু করার পরে রান দেন, কন্ট্রোল এন্টার, দেখেন কি দেখা যাচ্ছে। আমরা এখানে রান দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, আহ, আমরা এখানে কি করেছি দেখেন, সিনিয়র সিটিজেন আছে, টেনিউর আছে, তারপর হচ্ছে মান্থলি চার্জেস, টোটাল চার্জেস, চার্ন। ঠিক আছে, দেখেন রো অ্যান্ড কলাম যদি আমি বলি যে আমার এখানে রো কয়টা আছে, কি কি আছে, আমার এই রোতে আছে গিয়ে সিনিয়র সিটিজেন, টেনিউর, মান্থলি চার্জেস, টোটাল চার্জেস, চার্ন। ঠিক সেম ফিচার এবং টার্গেট ভেরিয়েবল যেটা বলি না কেন আমাদের চার্ন, সেম কলামগুলোই কিন্তু, বা ওই সেম হেডিং গুলোই কিন্তু এগুলো, একই হেডিং, হ্যাঁ, একই হেডিং, সিনিয়র সিটিজেন, টেনিওর, মান্থলি চার্জেস, টোটাল চার্জেস এন্ড চার্ন। ওকে, এখানে আমরা কি করেছি, যতগুলো আমাদের নিউমেরিক্যাল ফিচার আছে এখানে, সবগুলো আমাদের নিউমেরিক্যাল ফিচার বলতে এখানে দুই রকম আছে, একটা হচ্ছে ইন্টিজার আর হচ্ছে ফ্লোট। এই দুই টাইপের ডেটা টাইপকে আমি ইনক্লুড করেছি। আমি যদি একটু কোডটাকে স্টেপ বাই স্টেপ বলি,
দেখেন নিউমেরিক্যাল আন্ডারস্কোর ডিএফ অ্যাকচুয়ালি এটা আমি ডিফাইন করতেছি, এটা আপ টু ইউ। আপনি যদি এখানে আপনার নিজের নামও লেখেন, আপনার নিজের নাম ইকুয়াল টু এটা হয়ে যাবে। অর্থাৎ এইটা হচ্ছে আপনার কোড, এটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল কোড। এটা কিন্তু আপনার ফান্ডামেন্টাল কোনো কোড না, এটা হচ্ছে আপনি ডিফাইন করতেছেন কি হিসেবে আপনার কোডটাকে। এটা হচ্ছে সেই জিনিস, ঠিক আছে, নিউমেরিক্যাল আন্ডারস্কোর ডিএফ। আচ্ছা, এখন যখন আপনি নিউমেরিক্যাল আন্ডারস্কোর ডিএফ দিয়ে এটাকে ডিফাইন করেই ফেলছেন, তখন কিন্তু আপনাকে এই এটাকে নেক্সট স্টেপে যখন ইউজ করবেন তখন নিউমেরিক্যাল আন্ডারস্কোর ডিএফ ইউজ করতে হবে। যেমন আমি যখন কোরিলেশন লিখলাম, কোরিলেশন লিখে বলতেছি কি, নিউমেরিক্যাল আন্ডারস্কোর ডিএফ ডট সিওআরআর একটা ব্র্যাকেট দিয়েছি, দিস ইজ মাই কোড। এটাই কিন্তু আমার মূল কোড। আর এই যে কোরিলেশন লিখেছি না, এটা কিন্তু মেজর কিছু না, এখানে আপনি বেসিক্যালি কোরিলেশন এটা দিয়ে এটাকে ডিফাইন করেছেন। এরপর ফাইনালি আমি আবার কোরিলেশন লিখেছি যাতে করে আমি আউটপুটটা এখানে দেখেন দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে যদি দেখি যে এই কোরিলেশন পিকচারটার মধ্যে আপনি কি দেখতে পাচ্ছেন, এই কোরিলেশনটার মধ্যে আপনি কি দেখতে পাচ্ছেন এবং এটাকে আমরা কি বলবো, এটার নাম কি, এটার নাম হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্স বলে। আমি একটু কমেন্ট আকারে লিখে দিচ্ছি, এই জিনিসটাকে বলে কোরিলেশন ম্যাট্রিক্স। সবাই একটু লিখে রাখেন, আহ একটু হ্যাশ কমেন্ট দিয়ে লিখে রাখেন, কোরিলেশন ম্যাট্রিক্স, কোরিলেশন ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, কোরিলেশন ম্যাট্রিক্স লিখেন। এবার আমরা এখানে কিন্তু কোরিলেশনটা আমরা এখানে আলোচনা আহ, করতে পারি। আমার ধারণা আপনারা একটু বুঝতে পারতেছেন, আমি তারপর একটু দেখাই। দেখেন এখানে কোরিলেশন গুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে যে কার সাথে কার কোরিলেশন কেমন। মনে রাখবেন কোরিলেশন যখন কথাটা শুনবেন, সেটা কখনো একজনের সাথে দুইজনের না, বা দুইজনের সাথে একজনের না। কোরিলেশন যখনই শুনবেন মনে রাখবেন একজনের সাথে আরেকজনের, মানে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে হবে অলওয়েজ। কোরিলেশনটা হবে অলওয়েজ দুইটা ভ্যারিয়েবলের মধ্যে। যেমন আপনি যদি বলেন যে এই যে 0.156, হ্যাঁ, এই কোরিলেশনটা কার মধ্যে, এটা হচ্ছে টেনিউরের সাথে সিনিয়র সিটিজেনের। এবং প্রত্যেকটা কোরিলেশন কিন্তু এক একটা ভালো ভালো মিনিং করে, এবং প্রত্যেকটারই কিন্তু এক একটা কমেন্ট আছে, প্রত্যেকটা কোরিলেশনের ভ্যালুর কিন্তু এক একটা এক্সপ্লেনেশন আছে। আমি জাস্ট একটা ভ্যালু এক্সপ্লেন করব এখানে, একটা বা দুইটা এক্সপ্লেন করব, আর বাকিগুলো এক্সপ্লেনেশন আমি ধরে নিব আপনারা বুঝে গেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু এখনই বলতে হবে, ঠিক আছে, বা আমার সাথে এখন এটা শেয়ার করতে হবে একসাথে। আমি এই সিনিয়র সিটিজেনটা বলি, 0.015, এই কোরিলেশনের ভ্যালু কিন্তু মনে রাখবেন +1 থেকে -1, এই রেঞ্জের ভিতর থাকবে অলওয়েজ, হ্যাঁ। এটা হচ্ছে কোরিলেশনের ভ্যালুর রেঞ্জ। কোরিলেশনকে সাধারণত আমরা সিম্বলাইজ করি আর দিয়ে, হ্যাঁ, স্মল আর দিয়ে। এই আর এর ভ্যালুটা অলওয়েজ +1 থেকে -1, এই রেঞ্জের মধ্যে থাকবে, এর বাইরে কখনোই যাবে না। যখন 1 হয় তখন তাকে বলে পারফেক্ট কোরিলেশন, আহ যখন -1 হবে সেটা সেটা হচ্ছে পারফেক্টলি নেগেটিভ কোরিলেশন, +1 মানে হচ্ছে পারফেক্ট পজিটিভ কোরিলেশন, ঠিক আছে। তো এখন যদি আমি 0.015 এর কথা বলি, এটা তো পজিটিভ আপনারা দেখতে পাচ্ছেন, বাট এটা কি একেবারেই একটা ছোট কোরিলেশন, মানে স্ট্রেংথ খুবই কম, স্ট্রেংথ বিটুইন দ্য ভ্যারিয়েবলস, অর্থাৎ একজনের কারণে আরেকজনের ইম্প্যাক্ট যদি আমরা কাউন্ট করি সেটা খুবই কম, ইম্প্যাক্টটা খুবই কম, মানে 0.015 অলমোস্ট নেগলিজেবল, হ্যাঁ। তা আপনি যদি তারপরও কোরিলেশন বলতে চান এখানে কত, কিভাবে বলবেন, এক্সপ্লেনেশনটা কিভাবে হবে, এটা হচ্ছে যে স্লাইটলি পজিটিভ কোরিলেশন অথবা পার্শিয়ালি স্মল পার্শিয়াল পজিটিভ কোরিলেশন, ঠিক আছে, এভাবে বলতে পারেন। অথবা নেগলিজিবল কোরিলেশন, মানে কোরিলেশন বলার মতো কিন্তু তেমন কিছুই নাই, মানে 0.2 পর্যন্ত কিন্তু, যদি যেমন ধরেন এই যে মান্থলি চার্জের এটা যদি বলি, হ্যাঁ, একটু দেখেন এই জায়গার 0.21, ঠিক আছে, এইটা কিন্তু আপনি বলতে পারবেন কি পার্শিয়ালি পজিটিভ কোরিলেশন, ঠিক আছে। আবার যদি যেমন ধরেন এই যে 0.82, এই জায়গায় কার সাথে কার কোরিলেশন, টেনিউরের সাথে টোটাল চার্জের। এই যে দেখেন টোটাল চার্জ আর টেনিউরের ইন্টারসেকশনটা 0.825, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো স্ট্রংলি পজিটিভ কোরিলেশন বিটুইন টেনিউ অ্যান্ড টোটাল চার্জেস। আবার বলি টোটাল চার্জ এবং টেনিউরের মধ্যে আমার স্ট্রং পজিটিভ কোরিলেশন রয়েছে। মনে রাখবেন স্ট্রং পজিটিভ কোরিলেশন মানে কিন্তু এটা মোটামুটি 0.6 এর উপরে, বা 0.7, 0.8 বা 0.9 সামথিং এরকম। বাট ওয়ানকে কিন্তু আবার আমরা স্ট্রং পজিটিভ বলি না, ওয়ানকে আমরা বলি গিয়ে পারফেক্ট পজিটিভ কোরিলেশন। ওয়ান সাধারণত হয় না। আপনি যে ডায়াগোনালে ওয়ান গুলো দেখতেছেন, এই ওয়ানটা কিন্তু হওয়ার রিজন হচ্ছে কি জানেন, ও কিন্তু সিনিয়র সিটিজেন, ও সিনিয়র সিটিজেনের এর সাথে ইন্টারসেকশন, অর্থাৎ তার সাথে তার তো কোরিলেশন ওয়ানই হবে, সেজন্য ওয়ান। যদি এমন হইতো যে না, সিনিয়র সিটিজেনের সাথে টেনিউরের
বা মান্থলি চার্জের সাথে টোটাল চার্জের, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 1 পাবেন না। ঠিক আছে, যখন আপনি পারফেক্ট কোরিলেশন কোনো পেয়ে যাবেন কোথাও দুইটা ভ্যারিয়েবলের মধ্যে, তাহলে তো আপনাকে আর চিন্তাই করতে হবে না কোনো প্রেডিকশনের জন্য, কারণ একজনের সাথেই যেহেতু 100% ভ্যারি করতেছে, সো আমি একটা ভেরিয়েবল নিয়ে কাজ করলে আমার পুরো মেশিন লার্নিং মডেলের মানে যেটাই করতে চাই না কেন আমি পারফেক্টলি করতে পারবো। সো প্র্যাকটিক্যালি কিন্তু এটা হয় না। ঠিক আছে, আমার ধারণা আপনারা এই কনসেপ্টগুলো এখানে ক্লিয়ার হয়ে গেছেন, যেহেতু বিষয়গুলো ইজি এবং আমরা যাচ্ছি যেভাবে আমার ধারণা আমাদের এই আলোচনার কিছু অংশ আমরা ইতিপূর্বে আমরা করেছি, আমার ধারণা এটা ক্লিয়ার হয়ে গেছেন আপনারা। আমি নেক্সট স্টেজে যাব, আপনারা আমার সাথে থাকবেন। দেখেন, এখন আমরা এই যে জিনিসটা যেটা আমরা কোরিলেশন ম্যাট্রিক্স যে কাজটা করলাম, এটাকেই আমরা একটু ভিজুয়ালাইজ করব। ঠিক আছে, একটু ভিজুয়ালাইজ করব, আপনারা এই কাজটা একটু আমার সাথে করেন। দেখেন, পিএলটি ডট ফিগার লেখেন, ডট ফিগার, ফিগার লেখেন, লিখে আমরা ফিক্স সাইজটা ঠিক করে দেই। আপনারা এই জিনিসগুলোর সাথে অলরেডি পরিচিত আছেন, আপনাদের কাছে ইজি লাগবে আমার ধারণা। ফিক্স সাইজ দিয়ে ইকুয়াল টু দেন, এটা আমরা 8/6 দিই। ঠিক আছে, 8,6 দিলাম। হ্যাঁ, আপনারা ফিক্স সাইজ চেঞ্জ করলে দেখবেন আপনাদের যে প্লটটা তৈরি হবে সেটারও কিন্তু একটা ডিফারেন্স আপনারা বুঝতে পারবেন। আপনারা এখানে এখানে ধরি 8,6 দিয়েছি, আপনি যদি 10,6 দেন আরেক রকম একটু শেপটা চেঞ্জ হবে। ঠিক আছে, আমরা একটু লিখি, এরপরে লিখেন সবাই আমরা একসাথে লিখি সবাই। এসএনএস লিখি, এসএনএস ডট হিট ম্যাপ। মনে রাখবেন, কোরিলেশনকে ভিজুয়ালাইজ করার জন্য খুবই ফেমাস একটা ভিজুয়ালাইজেশন হচ্ছে কি আপনার হিট ম্যাপ দেখানো। ঠিক আছে, সেই জিনিসটা আমরা এখন করতেছি। হিট ম্যাপ দিয়ে একটা ব্র্যাকেট দেন, কোরিলেশন লিখেন, কোরিলেশন। ঠিক আছে, কোরিলেশন লিখে আমরা এটাকে একটা কমা দেই, কমা দিয়ে অ্যানট। আপনারা অলরেডি অ্যানট সম্পর্কেও জানবেন, জেনে থাকবেন। ঠিক আছে, অ্যানট বলতে আমরা কি বুঝি, যে প্রত্যেকটা বক্সে, হিটম্যাপের প্রত্যেকটা বক্সে ভ্যালু সহ শো করবে। সেটাকে যদি যখন আমরা অ্যানোডটাকে ট্রু লিখি তখন সে ভ্যালু সহ শো করবে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা এখানে কমা দিয়েছি। আচ্ছা, এরপর লেখেন সি ম্যাপ, সি ম্যাপ ইকুয়াল টু দেন, সি ম্যাপ লিখে, সি মানে হচ্ছে কালার, হ্যাঁ কালার ম্যাপ, আমি কোন ধরনের কালার ম্যাপ চাচ্ছি। ওকে, এরপর একটা ইনভার্টেড কমান্ড লেখেন, এর ভিতরে লেখেন আমি চাচ্ছি কুল ওয়ার্ম, কুল ওয়ার্ম। ঠিক আছে, কুল ওয়ার্ম চাচ্ছি। এরপর আমরা একটু লাস্টে যাই, গিয়ে একটা এন্টার দিই, এন্টার গিয়ে লিখেন পিএলটি ডট টাইটেল। এই জিনিসটা হচ্ছে জাস্ট টাইটেল, আপনি যা দেন, আপনার নাম দিলে আপনার নাম আসবে, যা দিবেন তাই আসবে। পিএলটি ডট টাইটেল দিয়ে আমি একটা ব্র্যাকেট দিলাম, দিয়ে একটা ইনভার্টেড কমা শুরু করলাম। এর ভিতরে আমরা লিখবো কোরিলেশন হিট ম্যাপ, কোরিলেশন হিট ম্যাপ, হিট ম্যাপ। আচ্ছা, এটাকে একটু ক্যাপিটাল দেই, হিট ম্যাপ। ওকে, হিট ম্যাপ দিলাম। এরপর আমরা হচ্ছে গিয়ে প্লটটাকে শো করব। ঠিক আছে, তাহলে লিখবো কি, প্লট ডট শো, পিএলটি ডট শো, SHOW, একটা ব্র্যাকেট দেন। এবার সবাই রান দেন, রান দেন, রান দেওয়ার পর দেখেন সবার এই ধরনের কোরিলেশন হিট ম্যাপ শো করবে। ঠিক আছে, এরকম ভাবে সবার কোরিলেশন হিট ম্যাপ শো করবে। আমার ধারণা আপনাদের সবার এই হিট ম্যাপটা শো করতেছে। এবং এই হিট ম্যাপের ভিতরে দেখেন প্রত্যেকটা বক্সের ভিতরে কিন্তু দেওয়া আছে তাদের কোরিলেশনের স্ট্রেংথ, কার কত রকমের স্ট্রেংথ। দ্যাট মিনস আর এর যে ভ্যালুটা, অর্থাৎ কোরিলেশনের যে ভ্যালুটা, যেটা আমরা একটু আগে করেছি আপনারা দেখেছেন। ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আপনি দেখেন এই যে কালার দিয়ে কিন্তু আপনি স্ট্রেংথ বুঝতেছেন। দেখেন এটা হাইলি রেড, আপনি কিন্তু কালার বার সেট করে দিয়েছেন এখানে। হ্যাঁ, আমি একটু দেখাই, আপনি একটা কালার বার সেট করে দিয়েছেন 0.2, -0.2, 0, +0.2, +0.4, এরকম করে +1 পর্যন্ত আপনার কালার বারটা বেসিক্যালি। এখানে দেখেন এই যে ইয়া থেকে, ব্লু থেকে আস্তে 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 লাইট ব্লু হয়ে, লাইট হইতে 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 ইয়েলো, অরেঞ্জ, একবারে রেডের দিকে গিয়েছে না। যতটা ডিপ হয়েছে ততটা আপনার কোরিলেশনটা তত ডিপ বোঝাচ্ছে। অনেক সময় আপনি অ্যানোটিক্যাল টু যদি ট্রু না দেন বা ফলস দেন, দেখবেন এইগুলো সংখ্যাগুলো থাকবে না। শুধু কালার দেখেও কিন্তু আপনি কোরিলেশনের স্ট্রেংথটাকে জাজ করতে পারবেন। আমার ধারণা এইটুকু আপনাদের প্রত্যেকের ক্লিয়ার। আর যেহেতু কোরিলেশনের ভ্যালুগুলো আমরা ইতিপূর্বে অলরেডি ডিসকাশন করে ফেলেছি, আমার ধারণা সবাই ক্লিয়ার আছেন। আমরা নেক্সট সেলে যাব, আমরা একটু কোডে ক্লিক করি, মাঝে ক্লিক করে সবাই আমরা এবার একটু লিখি। সবাই একটু একসাথে লিখে, লিখেন ডিএফ, ডিএফ লিখে আমরা স্কোয়ার ব্র্যাকেট শুরু করি, একটা স্কোয়ার ব্র্যাকেট শুরু করি, এর মধ্যে আবার ইনভার্টেড কমা দেই, লিখি চার্ন, CHURN, চার্ন। ঠিক আছে, চার্ন লিখার পরে আমরা একটু ইন্ড মানে শেষে যাই, কার্যটাকে শেষে নিয়ে যাই, লিখি ডট ভ্যালু আন্ডারস্কোর কাউন্টস, ভ্যালু আন্ডারস্কোর কাউন্টসটা নিয়ে নেন, দিয়ে একটা ব্র্যাকেট দেন।
এরপর একটু রান দেন এটা, এটা একটু রান দেন। আমরা একটু কাউন্টিংটা দেখে নিচ্ছি, আমাদের 0 চার্ন আর 1 চার্ন মানে নো চার্ন আর হচ্ছে ইয়েস চার্ন, চার্ন ইয়েস কতগুলো আছে। পুরো ডেটা সেটের মধ্যে যদি বলি কাস্টমারদের চার্ন হচ্ছে গিয়ে কম, চার্ন হচ্ছে 1000, মানে 1868, মানে 1869টা হচ্ছে চার্ন। আর যদি বলি নন চার্ন, সেটা হচ্ছে 5163টা। তাহলে নন চার্নটাই হচ্ছে আমাদের বেশি। ঠিক আছে, আমরা এবার নেক্সট সেলে যাচ্ছি, আমরা একটু একসাথে করি। এবার আমরা লিখি ডিএফ ডট, আমরা গ্রুপ বাই লিখবো, GROUP, গ্রুপ, গ্রুপ বাই। আচ্ছা, গ্রুপ বাই লিখে আমরা হ্যাঁ একটা ব্র্যাকেট শুরু করি, একটা প্যারেনথেসিস দেই, তারপর একটা আমরা ইনভার্টেড কমা শুরু করি, ভিতরে লিখে আমরা চার্ন, CHURN, চার্ন লিখে আমরা প্যারেনথেসিসটা এখানে ক্লোজ করি, ক্লোজ করে দেন আমরা একটা স্কোয়ার ব্র্যাকেট শুরু করি, স্কোয়ার ব্র্যাকেট শুরু করে আমরা একটা ইনভার্টেড কমা নেই, নিয়ে ভিতরে লিখি আমরা মান্থলি চার্জেস, MONTH, মান্থলি, LY। ঠিক আছে, এরপর ক্যাপিটাল সি দিয়ে চার্জেস হবে, CHARGES। ঠিক আছে, এটা কিন্তু নামটা কিন্তু একেবারে একুরেট হইতে হবে যেমনটা ডেটা সেটে আছে। এগুলো ওভাররিড হওয়ার কিছু নেই, আপনাকে হয়তো কোলাবে এখানে শো করবে, সেখান থেকে আপনি সাজেশন থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপর আপনি হচ্ছে গিয়ে লাস্টে গিয়ে একটা ডট দেন, ডট দিয়ে লেখেন মিন, MEAN, মিন, মিন দিয়ে একটা ব্র্যাকেট দেন, মানে একটা প্যারেন্থেসিস দেন। এরপর এটাকে একটু রান দেন। এটাকে আমরা কি করলাম দেখেন, আমরা একটু কোডটা দেখি, আমরা এখানে কি কাজ করেছি আসলে। আমরা এখানে মেইন মান্থলি চার্জটা নিয়েছি, বাট কিসের বেসিসে? মেইন মান্থলি চার্জেস কিভাবে নিয়েছি? বাই চার্ন। আমরা একটু লিখি, কমেন্টে লিখে দিই, আমি একটু লিখি যে দেখেন এখানে আমরা যেটা করছি মেইন মান্থলি, মান্থলি চার্জেস, চার্জেস, হ্যাঁ, বাই চার্ন। আচ্ছা, CHUR, ওকে, মেন মান্থলি চার্জেস অর্থাৎ মানে হচ্ছে আপনার মান্থলি, আমরা যে চার্ন মনে করেন 0 চার্ন আর একটা হচ্ছে 1 চার্ন, যেই সকল কাস্টমারদের চার্ন হয় নাই, মানে যে দ্য কাস্টমার, দোজ কাস্টমার যারা কিনা আপনার কোম্পানিতে স্টে করে যাচ্ছে, ও স্টেড ইন দা কোম্পানি, তাদের ক্ষেত্রে আমরা সংখ্যাটা একটু আগে দেখেছেন 5000-এর উপরে, যারা কিনা নন চার্ন অর্থাৎ যারা স্টে ইন দা কোম্পানি, কোম্পানিতে থেকে যাবে, তাদের ওই সকল কাস্টমারদের মান্থলি চার্জের অ্যাভারেজ হচ্ছে 61.307। একটু খেয়াল করবেন, যে সকল কাস্টমার গুলো আমার কোম্পানিতে থেকে যাচ্ছে অর্থাৎ যারা নন চার্ন, হ্যাঁ নো চার্ন, সেই সকল কাস্টমারের সংখ্যা বেশি, আপনারা দেখেছেন মোর দেন 5000। ঠিক আছে, আর 1800-এর মতো হচ্ছে গিয়ে চার্ন আপনারা দেখেছেন। তো যারা কাস্টমার, যে সকল কাস্টমার গুলো থেকে যাচ্ছে, সেই সকল 5000 প্লাস কাস্টমারদের মান্থলি চার্জের যে অ্যাভারেজটা হচ্ছে সেটা হচ্ছে 61.307। আর যে সকল কাস্টমার গুলোর চার্ন হচ্ছে, যারা চার্ন হয়ে যাচ্ছে, হ্যাঁ যারা লিভ করতেছে আমাদের কোম্পানিকে, তাদের ওই 1800 সামথিং কাস্টমারদের মান্থলি চার্জের অ্যাভারেজ হচ্ছে কিন্তু 74.44। দেখেন এখানে কিন্তু ভালো ভালো কিছু আপনার ইনসাইট কিন্তু আসতেছে। দেখেন যে সকল কাস্টমার গুলো বেসিক্যালি চার্ন হচ্ছে, তাদের কিন্তু মান্থলি চার্জেস বেশি ছিল। তো তারা কেন আসলে কোম্পানিটা ছেড়ে চলে গেল, এটার পিছনে কি কি রিজন থাকতে পারে, তাদের কি এক্সপেন্স এখানে বেশি হওয়ার কারণে এরকম হচ্ছে কিনা, এই ধরনের কোনো কিছু কিন্তু আমরা আইডিয়া এখান থেকে জেনারেট করতে পারি। ওকে, আমরা এইটা আশা করি সবাই ক্লিয়ার আছি। আমরা একটু নেক্সট স্টেপে যাব। আমরা এবার একটু সবাই এখানে ক্লিক করি, মাঝে একটু আরেকটা সেল নেই, সেল নিয়ে আমরা এখানে আমরা লিখবো, এখন লিখি সবাই ডিএফ ডট, আচ্ছা ডিএফ ডট লেখেন, আহ লিখেন গ্রুপ বাই, আমরা আরেকটু গ্রুপ বাই করি, গ্রুপ বাই, গ্রুপ বাই এটা কিন্তু একটা কমান্ড। এই গ্রুপ বাই কমান্ড দিয়ে কিন্তু আমরা ভালো ভালো জিনিস দেখতেছি। আমি একটু ইয়াটা বলি, উপরে যে আমরা কোডটা লিখেছি, কোডটা একটু বলি তাহলে আপনাদের ক্লিয়ার হবে। আচ্ছা আমি এখন লিখতেছি, এটার মধ্যে এখানে বললে হবে। দেখেন লেখেন গ্রুপ বাই, গ্রুপ বাই লিখে আমরা আবার প্যারেনথেসিস শুরু করি, প্যারেনথেসিস দেই, তার ভিতরে আমরা একটা ইনভার্টেড কমা দিব, দিয়ে লিখবো চার্ন, CHURN, চার্ন। ঠিক আছে, চার্ন লেখার পরে আমরা যেটা করব এবার, হ্যাঁ এটার পরে আমরা এখানে একটা স্কোয়ার ব্র্যাকেট শুরু করব, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আবার একটা ইনভার্টেড কমা দিব, ভিতরে আমরা লিখবো টেনিউর, TENURE, টেনিউর। ঠিক আছে, এরপরে ঠিক আগের মতো করে সেম স্টাইলে আমরা ডট মিন লিখবো, MEAN, মিন দিয়ে আমরা একটা প্যারেনথেসিস দিই, দেওয়ার পরে আমরা একটা কন্ট্রোল এন্টার রান করলাম। ঠিক আছে, তাহলে এর আগে ছিল মান্থলি চার্জ আর হচ্ছে টেনিউর, আর এখন দিলাম কি মান্থলি টেনিউর আর হচ্ছে গিয়ে চার্ন।
আগে ছিল চার্ন আর মান্থলি চার্জেস, আর এখন হচ্ছে চার্নের সাথে টেনিউরে। ঠিক আছে, বেসিক্যালি আমরা কিন্তু চার্নটাকেই বারবার ফোকাস করতেছি, তার সাথে কারা কারা কতটা কোরিলেটেড আছে তার সাথে অন্যদের গ্রুপিং করে আমরা দেখতেছি, আসলে বিভিন্নভাবে জিনিসগুলো মেজার করতেছি। কেন করতেছি? কারণ চার্ন হচ্ছে আমাদের টার্গেট ভেরিয়েবল। তো এটাকেই আমরা সবসময় ফোকাস করব, এটা নিয়েই আমাদের মেইন কাজ। কারণ কোম্পানির মেইন কাজই হচ্ছে আমার কাস্টমারটা আমার কোম্পানিতে থাকবে নাকি থাকবে না, সে কি আমাদের সার্ভিসে স্যাটিসফাইড নাকি স্যাটিসফাইড না। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখেন, আহ, আমরা জাস্ট কোডটাকে একটু বলবো। এখানে গ্রুপ বাই ডিএফ মানে আমার ডেটা ফ্রেমে সে ঢুকতেছে। ঠিক আছে, আমার এই কোড রান যখন হচ্ছে, সে ডিএফ দিয়ে ডেটা ফ্রেমে যাচ্ছে, আমাদের সেই ডেটা ফ্রেম টেলকো কাস্টমার চার্ন যেটা ক্লিন ডেটা সেটটা সেখানে ঢুকলো। ঢুকার পরে গ্রুপ বাই কমান্ড কমান্ড দেওয়ার পরে সে কি করলো, চার্ন মানে গ্রুপিংটা হবে অন দ্য বেসিস অফ মানে চার্ন, অর্থাৎ জিরো কয়টা, হ্যাঁ, আর ওয়ান কয়টা। ঠিক আছে, মনে করেন জিরো, মনে করেন কয়টা বলতে কি, যাদের যাদের জিরো আছে ওই সকল কাস্টমারদের টেনিউ কত, আর যাদের যাদের ওয়ান আছে কাস্টমার, অর্থাৎ যারা যারা কাস্টমার, যে সকল কাস্টমাররা আমার কোম্পানিকে লিভ করতেছে, যাদের চার্ন করতেছে, তাদের টেনিউর কিরকম ছিল, ওই সকল টেনিউর, টোটাল কাস্টমারের টেনিউরের অ্যাভারেজটা হচ্ছে এটা। এটা হচ্ছে টোটাল কাস্টমারের টেনিউর অ্যাভারেজ। এটা হচ্ছে যে সকল কাস্টমারগুলো আমার থেকে যাচ্ছে তাদের টেনিউরের অ্যাভারেজ হচ্ছে এটা। ঠিক আছে, তো এই অ্যাভারেজ গুলো দেখে কিন্তু আপনি একটা আইডিয়া জেনারেট করতে পারতেছেন। দেখেন, যাদের চার্ন ঘটছে তারা মাত্র 17.97 হতে পারে, আমরা একটা ইউনিট হিসেবে সে মান্থ কাউন্ট করলাম। ঠিক আছে, মানে তাদের কিন্তু কোম্পানিতে যে থাকার যে টেনিউরটা ছিল, লেন্থটা যদি বলি, সেটা কিন্তু কম। অর্থাৎ সহজ কথায় চার্ন তাদেরই ঘটছে বেশি, যারা যাদের সাথে কোম্পানির ডিলটা শর্ট পিরিয়ড ছিল, বা যাদের সাথে কোম্পানির সাবস্ক্রিপশনটা শর্ট টাইমে ছিল, তাদের ক্ষেত্রে চার্ন বেশি ঘটছে। আর ওই সকল কাস্টমার ক্ষেত্রে চার্ন হয়নি, নো চার্ন হয়েছে যাদের ক্ষেত্রে ডিউরেশনটা অনেক লম্বা ছিল। ঠিক আছে, এই জিনিস কিন্তু আমরা একটা ইজিলি আমরা এখানে ইনসাইট বলতে পারতেছি। ওকে, হোপফুলি আপনারা এই বিষয়গুলো সবাই বুঝে গেছেন, এবং আমাদের কোডিংটা এখানে সবাই ক্লিয়ার। কিভাবে করেছি দেখেন, এখানে আমরা কিন্তু এই যে চার্নকে নিচ্ছি, আবার টেনিউর এই ফিচারের বেসিসে, আর এই যে মিন নিচ্ছি। ঠিক আছে, কার মিন হবে? এটা বেসিক্যালি টেনিউরের মিন হবে, কিসের বেসিসে, কতজন চার্ন আছে তার বেসিসে। ওকে, আমরা এখন নেক্সট স্টেপে যাচ্ছি, আমরা এটা একটু ইরেজ করে দিচ্ছি। সবাই একটু নতুন সেল আমরা একটা নেই, নতুন সেল নেই। আচ্ছা, দেখেন আমরা তো এরকম করে আপনি কিন্তু গ্রুপিংটা আপনি চার্নের সাথে টোটাল চার্জেরও দেখতে পারেন। ঠিক আছে, টোটাল চার্জেরও দেখতে পারেন। আমরা জাস্ট একটু এটা নিচ্ছি, আমরা আরেকটা লিখি, এটা ডিএফ ডট, আমরা টোটাল চার্জটা দেখে আমরা নেক্সট অন্য ইয়াতে চলে যাব। ডিএফ ডট লিখেন গ্রুপ বাই, হ্যাঁ, গ্রুপ বাই, GROUP। এটা আমি আর এক্সপ্লেইন করব না, জাস্ট আমরা এটা কোডটাকে রান করব। ঠিক আছে, আমরা টোটাল চার্জের সাথে নিব, যদি আপনাদের এখানে শো করে থাকে, সাজেশন থাকে, আপনারা এটা অ্যাকসেপ্ট করে নিতে পারেন। ডট গ্রুপ বাই চার্ন, আমরা টোটাল চার্জ ডট মিন প্যারেন্থেসিস। ওকে, এরপর এটাকে আমরা রান দিচ্ছি। দেখেন, চার্নের সাথে টোটাল চার্জের এই গ্রুপ বাই এর মাধ্যমে আমরা কিন্তু, এগুলো হচ্ছে টোটাল চার্জের মিন টোটাল চার্জ, এটাও মিন টোটাল চার্জ। হোপফুলি আপনারা এইটার এক্সপ্লেনেশন সবাই ক্লিয়ার আছেন, জানেন, এবং সবার এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। আমরা এখন চলে যাব নেক্সট স্টেপে। এখন আমরা একটা ইম্পর্টেন্ট টেস্ট করব। ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করব, যেটা হচ্ছে টি টেস্ট। ঠিক আছে, আমরা আগে একটু সবাই একটু একসাথে লিখবো। আচ্ছা, আমি এই টি টেস্টে যাওয়ার আগে আমি এই পর্যন্ত সবার কাছে শুনতে চাইবো, সবাই আমরা এই পর্যন্ত একসাথে আছে কিনা, সবাই ক্লিয়ার আছে কিনা। যদিও আমাদের আলোচনাগুলো আমাদের ইজি ছিল আমার ধারণা, তারপরও উইদাউট এনি হেজিটেশন, এনিওয়ান, যদি কেউ কারো কোনো কিছু ইনকোয়ারি থাকে, আমি খুব হ্যাপি হব যদি কেউ কোনো ইনকোয়ারি থাকে। এনিওয়ান? ইনকোয়ারি বলতে উপরে একটা ওই যে মানে বিষয়টা বুঝছি, কিন্তু আমার এখানে কোনো টাইপিং এ ভুল হয়েছে কিনা দেখতে পারি নাই, তার আগে পাস হয়ে গেছে। ওইটা আমি মানে রান দিতে গিয়ে এরর আসছে। কোন কিন্তু সেলে আপনার আপনি? এটা হচ্ছে ওই যে পিএলটি ডট ফিগার, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ফিক্সাস, আচ্ছা, ওই যে আপনি হিট ম্যাপ এই যে যেটা আর কি, ওইটা। এটা হ্যাঁ, দেখেন তো, আমি এখন হিটম্যাপের এখানে আছি, আপনি আচ্ছা, হ্যাঁ, একটু কোডটাকে দেখছি এভাবে দাঁড়ান। এভাবে দিয়েছেন কিনা। স্ক্রিনশট। আচ্ছা, আমি আমার স্ক্রিনশট দিয়ে এখন জুম করে দেখতেছি একটু। হ্যাঁ, আপনি দেখেন, প্রয়োজনে আপনি আমাকে আপনার যদি রান ঠিকভাবে না হয়, আপনি আপনার কোডটা প্রয়োজনে আমাদেরকে চ্যাটে পাঠান। ঠিক আছে, চ্যাটে আপনার PLT ডট স্ক্রিনশটটা পাঠিয়ে ফিগার। রাখেন। আচ্ছা, আর যদি কেউ আরো কোনো মানে কোয়েরি থাকে আমাকে বলেন। যে আমরা এখন আমরা একটা
নেক্সট হচ্ছে একটা ইয়াতে যাব, টেস্টে ঢুকবো, স্ট্যাটিস্টিক্যাল একটা টেস্ট করব। তো ওই টেস্টে যাওয়ার আগে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমরা এই পর্যন্ত কারো কোনো জিজ্ঞাসা বা কোনো ধরনের কিছু শেয়ার করতে চাচ্ছেন কিনা। হ্যাঁ ভাই, আ- আমার একটু কথা আছে ভাই। জি জি জি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, এখানে প্রথম যেই ইয়েটা সেটা হচ্ছে যে আমরা গ্রুপ বাই করতেছি অন দ্য বেসিস অফ চার্ন। আমার আর একটা ভেরিয়েবল হচ্ছে মান্থলি চার্জ। আচ্ছা, এখানে প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে যে আমরা এখানে এই স্কোয়ার ব্র্যাকেট আর হচ্ছে এমনি নর্মাল প্যারেনথেসিস, এই দুইটা আসলে কি ডিফাইন করতেছে? আচ্ছা। এটা এক জি নাম্বার কোশ্চেন। আচ্ছা, এটা আগে একটু অ্যান্সার যদি দিয়ে দিতে জি তাহলে জি। 2 নম্বর কোশ্চেনটা করতাম। ওকে ওকে, থ্যাংক ইউ। দেখেন, এখানে আমরা গ্রুপ বাই করতেছি যে চার্ন, আপনি এই চার্নটাকে এখানে প্যারেন্থেসিসের ভিতরে রেখেছেন। তো দেখেন চার্নটা আপনার এই যে এখানে লেফটে কলাম ওয়াইজ এখানে এখানে শো করেছে, দেখেন এই চার্নের কলামটা হচ্ছে এটা। আপনি চার্নকে যখন নিচ্ছেন মানে সে তখন কাউন্ট করবে যে চার্নের বেসিসে সে গ্রুপিংটা করবে। অর্থাৎ চার্নের ক্যাটাগরি কয়টা, 0 আর 1। আপনার যদি আজকে এরকম ক্যাটাগরি হইতো, লাইক ধরেন ইকোনমিক স্ট্যাটাস, এটা হইতে পারে লোয়ার মিডল ইনকাম থেকে আপার মিডল, আপার আপার ক্লাস পর্যন্ত হইতে পারে, 0 1 2 3 4 5 পাঁচটা ক্যাটাগরি হইতে পারে। তখন সে কি করবে, প্রত্যেক ক্যাটাগরির জন্য কয়টা করে ইউনিট আছে সবগুলা নিয়ে অ্যাভারেজ করে এখানে দেখাবে। তো এই যে কোন ক্যাটাগরির বেসিসে গ্রুপিংটা হবে, এইটাকে ঠিক করে দেওয়ার জন্য হচ্ছে এই কোডিংটা, যে আমি কোন ক্যাটাগরির বেসিসে আমি গ্রুপিংটা করব। ভাইয়া, আমি এটা বুঝতে পারছি। আমি জাস্ট জানতে চাচ্ছি যে এইখানে আমি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমি আসলে এটাকে ডিফাইন করলাম না কেন, মানে আমি প্যারেনথেসিসের ভেতরে রাখলাম কেন? এটা আচ্ছা, স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে এটা যেমন এটা আমি আপনি মান্থলি যখন চার্জটা রাখছি। আপনি যখন আপনি যখন স্কোয়ার ব্র্যাকেট দিবেন, এটার মিনিং কি, এটার মিনিং হচ্ছে আপনি ডেটা ফ্রেমের ওই কলামে ঢুকতেছেন। ঠিক আছে, আমার তো ওইটা দরকার নেই। আমার যেটা দরকার হচ্ছে আমার মান্থলি চার্জের কলামে ঢুকবো আমি। আর ওই মান্থলি চার্জের প্রত্যেকটা চার্জের মানে যে রোতে আছে, প্রত্যেকটা ভ্যালু বলেন, প্রত্যেকটা এলিমেন্ট বলেন, ওর রোতে করেসপন্ডিং চার্ন তো একটা আছেই। মূলত ওইটার বেসিসে সে এখানে কাউন্ট করবে যে মান্থলি চার্জের করেসপন্ডিং এ থার্ড যে ব্র্যাকেট দিয়ে যেটা বোঝাচ্ছে যে আমি ওই কলামের ভেতরে ঢোকার জন্য এই থার্ড মানে ইয়ে মানে স্কোয়ার ব্র্যাকেটটা দরকার। আর এই প্যারেনথেসিস যেটা আছে এটা আসলে আমাকে ওই কলামের ভেতরে ঢুকবে না, ওইটা হচ্ছে ওই যে কোনো একটা ক্যাটাগরি। স্পেসিফিক কলাম থেকে কম্পারেটিভ অ্যানালাইসিসের জন্য এটা লাগবে। রাইট। আপনি আচ্ছা। কিন্তু চার্ন কলামে ঢুকেন নাই, এই এই কোডিং দিয়ে কিন্তু বোঝাচ্ছে না যে আপনি চার্ন কলামে ঢুকেছেন। না না না। এই কোডিং হ্যাঁ দিয়ে বোঝাচ্ছে যে মান্থলি চার্জ, আমরা যদি একটু উপরে যাই, মান্থলি চার্জের যে কলামটা, সরি, মান্থলি চার্জের যে কলামটা আছে, হ্যাঁ দেখেন এই যে মান্থলি চার্জের যে কলামটা আছে, হ্যাঁ এই কলামের সেল প্রত্যেকটা সেলের করেসপন্ডিং যে রো, এই রোতে চার্ন ভ্যালু আছে না বলেন, এই যে হ্যাঁ চার্ন হ্যাঁ, জিরো। আছে। হুম। মূলত এটাকে সে কাউন্ট করেছে। প্রত্যেকটা মান্থলি চার্জের সেলের ভ্যালুর যে করেসপন্ডিং চার্ন আছে, মনে করেন এখানে জিরোর এগেনস্ট এটা, এটা জিরোর এগেনস্ট এটা, তাহলে মোট জিরোর এগেনস্টে কয়টা মান্থলি চার্জেস পাওয়া গেছে। মূলত আমাদের আচ্ছা আচ্ছা, কাজটা বুঝছি। হয়েছে হ্যাঁ, মান্থলি আমি চার্জেস এই কেনা। এই স্কোয়ার ব্র্যাকেট আর প্যারেনথেসিসের এটাই বুঝতে চাচ্ছিলাম। আচ্ছা, এর পরের কোশ্চেনটা হচ্ছে যে আমরা এটাকে আসলে বেসিক্যালি প্রত্যেকটাতেই আমরা ফার্স্টে যেটা করছি সেটা হচ্ছে যে আমার তো এখানে বেসিক্যালি 5টা নাম্বার ফরম্যাটের ইয়ে আছে। ডি টাইপস হচ্ছে বেসিক্যালি 5টা। ফ্লোট আছে হচ্ছে কয়টা, জি। এখানে ফ্লোট আছে হচ্ছে 2টা, ইন্টিজার আছে 3টা। এই 5টা ডাটার উপর বেসিস মানে এই 5টা ইয়ের উপর বেসিস করে আমরা আসলে এই অ্যানালাইসিস গুলো করতেছি। আচ্ছা, এখন আমরা প্রথমে যেটা করতেছি যে আপনারা এই গ্রুপ বাইয়ে আপনি মিনে নিয়ে যাচ্ছেন। এই মিনটা বেসিক্যালি হচ্ছে মান্থলি চার্জের মিন, মানে চার্নের সাথে মান্থলি চার্জের যেসব মিনটা আছে সেটার উপর রেজাল্ট ইয়ে করতেছে। আচ্ছা, এখানে হচ্ছে কি আমরা মান্থলি চার্জ, জিরো চার্ন হয়েছে যতজন কাস্টমারের, খেয়াল করবেন জিরো চার্ন হয়েছে যতজন কাস্টমারের, অর্থাৎ যারা কিনা কোম্পানিতে থেকে গেছে, ওই যে সকল কাস্টমার, আপনারা জানেন যে আমরা কাউন্টিংটা দেখেছি 5163 জন, এতজন কাস্টমার কোম্পানিতে থেকে গেছে যাদের নো চার্ন। ওই নো চার্ন কাস্টমারদের মান্থলি চার্জের অ্যাভারেজ হচ্ছে এটা। বিষয়টা ক্লিয়ার কিনা? আচ্ছা, আমি এ- যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে যেসব কাস্টমাররা বেসিক্যালি চলে গেছে। হ্যাঁ হ্যাঁ। জি আহ, বলেন। না না, জিরোতে তো বেসিক্যালি আসলে চলে যায় নাই, এরকম বোঝাচ্ছে না? জিরো মানে হচ্ছে চার্ন হয়নি, নো হয়নি। চার্ন। আচ্ছা, তার মানে নেগেটিভ চার্ন যেগুলো আছে সেইগুলি
সেগুলির সাথে আমি মান্থলি চার্জের যে মিনটা আছে সেটা বের করতেছি। নেগেটিভ বলতে এখানে হচ্ছে আমাদের 0 আর 1, হ্যাঁ আমাদের হ্যাঁ, মানে নেগেটিভ বলতে আপনি হয়তো মানে 1 কে বুঝিয়েছেন কিনা, হ্যাঁ, হ্যাঁ, মানে আমি নেগেটিভ নেগেটিভ ওই চার্ন বলতে আমি আসলে ওয়ানকে বোঝাই, জি, জি। 1 মানে হচ্ছে ইয়েস, মানে চার্ন ইয়েস যাদের হয়েছে তাদের ক্ষেত্রে মান্থলি চার্জেস দেখেন $74.44। হুম, মানে যারা চার্ন হয়েছে তারা হইতে পারে মান্থলি চার্জ বেশি হওয়ার কারণে চার্ন হয়ে গেছে কোম্পানিতে, বা তারা যে সার্ভিস গুলো নিচ্ছে তাদের হয়তো এক্সপেন্স বেশি হয়ে গেছে, এটা হইতে পারে। বাট আপনার যে কোয়েরিটা ছিল এটা কি, এটা কিন্তু হচ্ছে যারা অর্থাৎ যাদের চার্ন হয়েছে ওই সকল 1869টা কাস্টমারের মান্থলি চার্জের অ্যাভারেজ হচ্ছে গিয়ে 74.44। আচ্ছা, হ্যাঁ, আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকটা শুধুমাত্র মান্থলি চার্জ মানে যে কোনো একটা ভেরিয়েবল ডট মিন প্যারেন্থেসিস দিলে আসলে ওই ডেটা ফ্রেমের যেই কলামটা আছে ওই কলামের মিনটা বের করবে, এইটাই তো কথা। এবং ওই গ্রুপিং করে মিনটা দিছে, আচ্ছা, এটা হ্যাঁ, না গ্রুপ মানে আমি যদি এমনিতেই নর্মালি আমি যে যে কোনো একটা ইয়েতে যাই, তাহলে ওই কলামে ঢুকে ডট মিন প্যারেন্থেসিস দেওয়া মানে হচ্ছে যে ওই ওই কলামের কলামের উপরে কাজ করবে, মিনটা রাইট বের হওয়া। রাইট রাইট। আচ্ছা, আচ্ছা, এরপরে যে আর একটা কোশ্চেন ছিল আমার। আচ্ছা, এই যে মিনটা আমরা বের করতেছি, এই জি, মিন থেকে আমি আসলে কি বোঝার চেষ্টা করতেছি? আচ্ছা এখানে আপনি যেটা বুঝতেছেন যে যেমন ধরেন আমার জিরো চার্ন মানে হচ্ছে নো চার্ন, তাহলে নো জি, চার্ন জি। কাস্টমারদের ক্ষেত্রে মান্থলি চার্জ কেমন ছিল, আর যাদের চার্ন হয়েছে তাদের মান্থলি চার্জ কেমন ছিল। আচ্ছা, তার তো মানে হচ্ছে আমার যে এইখানে যেই ডাটাটা দেখাচ্ছে, যারা চলে গেছে তাদের একটা মিন আসছে, এই টোটাল চার্জের যে মিন, মান্থলি চার্জের হুম যে মিন, সেটাতে হুম, হচ্ছে 74.44। রাইট। আচ্ছা, তার আপনি মানে হচ্ছে আপনি যে হয়তো ওই হ্যাঁ যারা যারা চলে গেছে ওই আমার এই ডাটা সেট থেকে যারা যারা আসলে ওই চার্ন সার্ভিসটা হয়েছে, চার্ন হয়ে গেছে, তাদের যত মানে মান্থলি চার্জ যতগুলি ছিল তার থেকে তার এভারেজ হচ্ছে বেসিক্যালি 74 74। টাকা, মোস্ট অফ এটা। আচ্ছা, আহ, তাহলে আমার যেই এটা দিয়ে আমি আসলে কি মানে ইয়ে করতে চাচ্ছি, মানে এটা কি এক্সপ্রেস করতেছে? এটা ধরেন এমন হতে পারে যে কোম্পানিটা দেখলো যে 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 সকল কাস্টমারদের চার্ন হয়েছে তাদের কি মান্থলি চার্জ বেশি ছিল কিনা, তাদের কি কোনো আমি ইনসেনটিভ বা কোনো ধরনের অফার দিয়ে আমি কি আবার কোম্পানিতে ফেরত আনার জন্য কোনো মেইল দিব কিনা, এই ধরনের কোনো স্ট্র্যাটেজি তারা নিতেই পারে। যে কেন কাস্টমার গুলো চলে গেল, আমরা হয়তো দেখা দেখা ট্রাই করলাম যে যাদের চার্ন হয়েছে আর যাদের চার্ন হয় নাই তাদের ক্ষেত্রে মান্থলি চার্জের কোনো ইম্প্যাক্ট আদৌ আছে কিনা, সেটা একটা দেখা ট্রাই করলাম আমরা। আচ্ছা ভাইয়া, এখানে একটা ব্যাপার আছে, আমার এখানে কিন্তু টোটাল 7,000 যতটুকু ইয়ে দেখতেছি আমি, এটার হেডটা শেপটা 7,032। জি এখন এই 7,032টা ডাটার ভেতর থেকে কিন্তু আমার এভারেজটা আসতেছে। তো রাইট। এখন আমি যেই মিনটা বের করে এই ধরনের একটা অ্যানালাইসিস করতে চাচ্ছি যে আমার 74 হচ্ছে আমার এভারেজ। জি এখানে কিন্তু এমনও হতে পারে যে 10 টাকা মান্থলি চার্জ আছে, আবার 2,000 টাকা আছে। এই 7,032টা ডাটা থেকে কিন্তু আসলে মিন করে নিচ্ছে। তো এইটা জি আসলে মানে আর কোনো ওয়ে আছে কিনা যে এইটার আরো কোনো শর্ট কোনো কিছু করা, যাতে করে আসলে আপনি যেই কথাটা বললেন যে এই ধরনের কোনো একটা এই বেনিফিশিয়াল কোনো জিনিস অফার করে আসলে করা যায় কিনা, এরকম কোনো ওয়ে আছে কি? কারণ আমার 7,032 আরো অনেক বড় বড় ডাটা থাকতে পারে, 2 লাখ হুম, ডাটা বা 3 লাখ ডাটাও থাকতে পারে, তাতে করে জি যখন আমি মিন করব তখন আসলে টোটাল ডাটার অ্যাকচুয়াল পিকচারটা কিন্তু আমার এভারেজে আসবে না। না না, আমি আপনি তো একটা মানে আপনি তো একভাবে বা একটা পিকচার থেকেই সবকিছু ডিসিশন নেবেন না, আপনি হয়তো এখান থেকে একটা আইডিয়া জেনারেট জি, করতেছেন। আচ্ছা, 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 ওভারঅল আচ্ছা। একটা মানে একটা আইডিয়া, সবগুলো আইডিয়াকে যখন আপনি কম্পাইল করবেন তখন কিন্তু ভালো ভালো কিছু কনক্লুশন ড্র করতে পারবেন, তখন হচ্ছে কোম্পানি ডিসিশন নেবে যে আমাদেরকে কোন ধরনের পলিসি অ্যাডপ্ট করতে হবে ও, যে আচ্ছা, ঠিক আছে। কাস্টমার গুলোকে জি, আনার জন্য। জি, ঠিক আছে, ঠিক থ্যাংক ইউ, আছে, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ যদি আরো কেউ যদি শেয়ার করতে চান কোনো কোনো কিছু বা করেছেন, বা কোনো ধরনের যদি শেয়ার করতে চান, আর নয়তো আমরা নেক্সট ইয়াতে যাব, আমরা একটা টি টেস্ট দেখবো এখন। আচ্ছা তাহলে আমরা শুরু করে দিচ্ছি। আপনারা সবাই নতুন একটা সেলে যান, আমরা এটা টি টেস্ট করতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা নিচে যাচ্ছি, শুরু করতেছি আমরা। নতুন একটা সেল কোড লিখি আমরা, সবাই একসাথে লিখি, সবাই একসাথে লিখি যে লেখেন চার্ন আন্ডারস্কোর ইয়েস। ঠিক আছে, CHURN, চার্ন আন্ডারস্কোর ইয়েস, YES, ইয়েস। লিখে একটা স্পেস দিয়ে ইকুয়াল টু দেন, ইকুয়াল টু দিয়ে লেখেন ডিএফ, ডিএফ দিয়ে স্কোয়ার ব্র্যাকেট দেন,
স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আবার ডিএফ লেখেন, আবার ডিএফ লিখেছেন, লিখার পরে আবার আরেকটা স্কোয়ার ব্র্যাকেট দেন, লিখেন এবার ইনভার্টেড কমা দেন, লিখেন এর ভিতরে চার্ন, CHURN, চার্ন লিখার পরে আমাদের আহ, আচ্ছা, এই যে একটা স্কোয়ার ব্র্যাকেটের মাঝখানে কার্সরটা নিয়ে আসেন, নিয়ে এসে একটা ডাবল ইকুয়াল টু দেন। ঠিক আছে, আমরা সবগুলোর কথা মিনিং বলবো, কোনটা দিয়ে কি করতেছি, কেন করতেছি, এভরিথিং বলা হবে। এখন একটু আমার সাথে একসাথে টাইপ করেন, ঠিক আছে? তারপর একটা স্পেস দিয়ে ওয়ান লিখেন, ঠিক আছে? ওয়ান লিখে, আমার তো স্কোয়ার ব্র্যাকেট তো ক্লোজ আছেই, এরপরে একটু কার্সরটাকে এদিকে আনি, আনার পরে আরেকটা স্কোয়ার ব্র্যাকেট শুরু করেন, শুরু করে একটা ইনভার্টেড কমা দেন, ইনভার্টেড কমা শুরু করে ভিতরে লেখেন মান্থলি চার্জেস। হ্যাঁ, মান্থলি, MONTH, মান্থলি চার্জেস, হ্যাঁ, সিটা ক্যাপিটাল, CHARGES। ঠিক আছে, এতটুকু করার পরে আমরা একটু কার্সরটাকে ইন্ডে এনে একটা এন্টার দেই। আমরা একটু লিখতে বলবো, আমরা বলবো যে একটু লিখি। ঠিক আছে, যে জিনিসগুলো আমরা একাধিকবার কয়েকবার করতেছি, ওই ক্ষেত্রে সাজেশন যখন শো করবে আপনারা একটু অ্যাকসেপ্ট করে নিতে পারেন, নো প্রবলেম। বাট ফার্স্ট টাইম সেকেন্ড টাইম যেগুলো লিখবেন, চেষ্টা করবেন 1 2 3 বার অন্তত হাতে লেখার জন্য, হাতের স্মুথনেসের জন্য। আচ্ছা, ওকে, লেখেন চার্ন, CHURN, আবার লেখেন চার্ন, লিখে আন্ডারস্কোর দেন, লেখেন নো, নো লেখেন সবাই, নো লেখে একটা স্পেস দিয়ে ইকুয়াল টু দেন, ইকুয়াল টু দিয়ে স্পেস দিয়ে এবার লেখেন ডিএফ, ডিএফ দিয়ে আবার একটা স্কোয়ার ব্র্যাকেট শুরু করেন, লিখে আবার ডিএফ লেখেন, ডিএফ লিখে আবার আরেকটা স্কোয়ার ব্র্যাকেট শুরু করেন, তার ভিতরে একটা ইনভার্টেড কমা দেন, ভিতরে লেখেন চার্ন, CHURN, চার্ন। লেখার পরে আমার তো আচ্ছা, একটা স্কোয়ার ব্র্যাকেটের মাঝের কার্সরটাকে নিয়ে যান, নেয়ার পরে এখন আগের মতো করে আবার ডাবল ইকুয়াল টু দেন, দিয়ে ইকুয়াল টু জিরো লেখেন, একটা স্পেস দিয়ে জিরো দেন, জিরো দেওয়ার পরে আমার কার্সরটাকে একটু শেষে নিয়ে যান, নেওয়ার পরে আরেকটা স্কোয়ার ব্র্যাকেট শুরু করেন, এইখানে আবার ইনভার্টেড কমা দিয়ে ভিতরে মান্থলি চার্জেস সিমিলারলি লেখেন, মান্থলি চার্জেস, CHARGS, চার্জেস লিখে, আচ্ছা, এরপরে একটু কার্সরটাকে শেষে নিয়ে যান, নিয়ে একটা এন্টার দেন। ঠিক আছে, এন্টার দিয়ে এখন আপনি লেখেন একটা আরেকটা এন্টার দেন, একটু নিচে লিখে আমরা লিখেন টি, সবাই লিখেন একসাথে, লেখেন টি আন্ডারস্কোর স্টেট, STAT, স্টেট, তারপর একটা কমা দেন, কমা দেন সবাই, কমা দেওয়ার পরে লিখেন একটা স্পেস দেন, স্পেস দিয়ে লেখেন পি আন্ডারস্কোর ভ্যালু, লিখেন, লিখার পর একটা স্পেস দেন, তারপর একটা ইকুয়াল টু দেন, তারপর আবার একটা স্পেস দিয়ে ডাবল টি লেখেন, টি লেখেন বলতে টি টেস্ট, TEST, টেস্ট, লিখে লেখেন আন্ডারস্কোর ইন্ডিপেন্ডেন্ট লেখেন IND লিখে একটা প্যারেনথেসিস শুরু করেন, লিখেন চার্ন, CHURN, চার্ন, চার্ন লিখে আন্ডারস্কোর দেন ইয়েস, চার্ন ইয়েস। ঠিক আছে, তারপর একটা কমা দেন, কমা দিয়ে একটা স্পেস দেন, আবার লেখেন চার্ন, CHURN, চার্ন, CHURN, চার্ন লিখে আন্ডারস্কোর দিয়ে নো লেখেন, নো লিখে প্যারেনথেসিসটা ক্লোজ করেন, তারপর একটা এন্টার প্রেস করেন, এন্টার প্রেস করেছেন, করার পরে লিখেন প্রিন্ট, প্রিন্ট কমান্ড দিয়ে, আপনারা জানেন পাইথনের একটা কমন একটা কমান্ড হচ্ছে প্রিন্ট, প্রিন্ট লিখে আমরা একটা প্যারেনথেসিস শুরু করি, ভিতরে একটা ইনভার্টেড কমা দেই, তার ভিতরে লিখি ক্যাপিটাল টি দিয়ে লেখেন, তারপর একটা হাইফেন দেন, লেখেন স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক নট স্ট্যাটিস্টিক্স, খেয়াল রাখবেন, STAT, স্ট্যাটিস্টিক, টিক পর্যন্ত এস নাই, জাস্ট স্ট্যাটিস্টিক। ঠিক আছে, তারপর একটা কলন দেন, কলন দিয়ে একটা, আচ্ছা কলন, আচ্ছা ওকে, কলন দেন, তারপর হচ্ছে গিয়ে আপনি ইনভার্টেড কমার এদিকে কার্সরটা এনে একটা কমা দেন, কমা দিয়ে একটা স্পেস দেন, লেখেন টি, টি লিখে লেখেন আন্ডারস্কোর স্টেট, STAT, স্টেট। ঠিক আছে, এরপর প্যারেন্থেসিসের এইদিকে কার্সরটা আনেন, এনে একটা এন্টার দেন, এন্টার দিয়ে আবার প্রিন্ট লেখেন, PRINT, প্রিন্ট, প্রিন্ট লিখে প্যারেন্থেসিস শুরু করেন, লিখেন একটা ইনভার্টেড কমা দেন, ইনভার্টেড কমার ভিতরে লেখেন ক্যাপিটাল, দেখেন P-ভ্যালু। ঠিক আছে, ভ্যালু, হ্যাঁ, P-ভ্যালু, P-ভ্যালু কি এটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, আপনারা এরপর একটা স্পেস দিয়ে কলন দেন, ঠিক আছে, দেওয়ার পরে এখানে আছে আপনার এই যে ইনভার্টেড কমার পরে এসে একটা কমা দেন, কমা দিয়ে একটা স্পেস দিয়ে লেখেন P_ভ্যালু, ভ্যালু। ওকে, ঠিক আছে, লেখার পর এতটুকু শেষ, এবার একটু রান দেন। ঠিক আছে, রান দেন সবাই একসাথে, আমরা রান দেই, সবার লেখা হয়েছে কিনা দেখেন, একসাথে রান দিলাম আমরা, দেখেন সবার এরকম আসতেছে কিনা, সবার এরকম আসতেছে কিনা। আমরা প্রত্যেকটা কোডের প্রত্যেকটা লাইন নিয়ে এখন আমরা কথা বলবো। ঠিক আছে, প্রত্যেকটা লাইন নিয়ে আমরা কথা বলবো, দেখেন। ওকে, সবাই এই পর্যন্ত
রান দেন। আমি শুরু করতেছি, দেখেন চার্ন। সবাই একটু খেয়াল করেন এখানে, আমাকে একটু চ্যাটে জানাবেন, আপনারা একটু মাঝে মাঝে একটু রেসপন্স আমাকে চ্যাটে দিবেন, হ্যাঁ, যাতে করে আমি বুঝতে পারি যে না আমরা আসলে স্মুথলি সবাই একসাথে যেতে পারছি, কারো কোনো প্রবলেম হচ্ছে না। যে কারো প্রবলেম হলে সাথে সাথে কিন্তু আপনি ইনবক্সে মেসেজ দিয়ে ফেলবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ, আমরা যাচ্ছি। দেখেন, চার্ন আন্ডারস্কোর ইয়েস। চার্ন আন্ডারস্কোর ইয়েস মানে কি? চার্ন আন্ডারস্কোর ইয়েস দিয়ে আমি ডিফাইন করতেছি, কি ডিফাইন করতেছি, যে যাদের চার্ন ইয়েস হবে তাদের ক্ষেত্রে কি বলতেছি, ডিএফ। ডিএফ মানে আমার ডিএফ ডেটা ফ্রেম, সেখান থেকে কোথায় যাবে? চার্নে যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে কি, এবার মান্থলি চার্জেসে যাবে, কিন্তু যাওয়ার স্টাইলটা কি হবে দেখেন। যাওয়ার স্টাইলটা হবে সে ডিএফ ডেটা ফ্রেমের মধ্যে যাদের ক্ষেত্রে চার্ন ডাবল ইকুয়াল মানে কি, একটু দেখেন। ডাবল ইকুয়াল মানে হচ্ছে গিয়ে, ডাবল ইকুয়াল মানে হচ্ছে যদি হয় আর কি, এরকমটা আপনারা জেনে থাকবেন। ইকুয়াল আর ডাবল ইকুয়াল কিন্তু এক জিনিস না, কোডিং এর মধ্যে ইকুয়াল একরকম জিনিস, ডাবল ইকুয়াল আরেক রকম। যখন আমি ডাবল ইকুয়াল বলবো, আমি বলতে চাচ্ছি যে ডিএফ ডেটা ফ্রেমের, আমার এই ডেটা ফ্রেমের মধ্যে যাদের যাদের চার্ন হয়েছে, যদি চার্ন ইকুয়াল টু 1 হয়, ডাবল ইকুয়ালের মিনিং হচ্ছে ডিএফ দিয়ে চার্ন ডাবল ইকুয়াল 1 বলতে বোঝাচ্ছি চার্ন কলামে আমি ঢুকেছি, ওকে? চার্ন কলামে ঢোকার পরে বলতেছি ডাবল ইকুয়াল 1, মানে যদি চার্ন ইয়েস হয় তাহলে মান্থলি চার্জেস, হ্যাঁ, তারপরে হচ্ছে মান্থলি চার্জেস তাদের ক্ষেত্রে, ঠিক আছে? আবার চার্ন নো, কাদেরকে ডিফাইন করতেছি চার্ন নো হিসেবে, যে ডিএফ ডেটা ফ্রেমের মধ্যে যাবে যাদের ক্ষেত্রে চার্ন নো, তাদের ক্ষেত্রে মান্থলি চার্জেস, ঠিক আছে? বিষয়টা হচ্ছে যাদের ক্ষেত্রে চার্ন আছে আর যাদের ক্ষেত্রে চার্ন নাই, তাদের মান্থলি চার্জেস নিয়ে আমরা কথা বলতেছি। আমরা এই জিনিসটা নিয়ে আরো কথা বলবো, আমরা একটু নেক্সট লাইনগুলোতে আসি। টি স্টেট। টি স্টেট দিয়ে কি বোঝাচ্ছে? মানে টি স্ট্যাটিস্টিক, খেয়াল রাখবেন, টি স্টেট দিয়ে আমরা এখানে বলতেছি টি স্ট্যাটিস্টিক, ঠিক আছে? আর পি ভ্যালু, খেয়াল করেন, পি ভ্যালু, এই ভ্যালুটা কি? এই ভ্যালুটা আপনাকে নির্ধারণ করবে আপনার টেস্টের, যে আপনি যে টেস্ট করতেছেন সেটাকে আপনি রিজেক্ট করবেন নাকি রিজেক্ট করবেন না, কি রিজেক্ট করবেন আর কি রিজেক্ট করবেন না, আর কি টেস্ট করবেন, সেই জিনিসটা কিন্তু মানে সেই জিনিসটা ঠিক করে দিবে এই পি ভ্যালু, মানে আপনি কি রিজেক্ট করবেন নাকি এটাকে রিজেক্ট করবেন না। মূলত কাকে আমরা রিজেক্ট করি, কাকে আমরা রিজেক্ট করি না, আমরা একটু কথাগুলো স্টেপ বাই স্টেপ বলবো, আপনারা শুনে থাকবেন। নাল হাইপোথিসিসের একটা কনসেপ্ট আপনারা শুনে থাকবেন কিনা, না শুনে থাকলে কোনো সমস্যা নেই, আমরা এটা এখানে বলবো। নাল হাইপোথিসিস আর একটা হচ্ছে আল্টারনেট হাইপোথিসিস। হাইপোথিসিস মানে কি, আপনার একটা কল্পনা, ঠিক আছে, যে আপনি কি কল্পনা করতেছেন, কি চিন্তা করতেছেন। আমরা যখন কল্পনা করি, চিন্তা করি, তখন আমরা একটা রেগুলার ভাবে চিন্তা করি, যেটা অ্যাজ ইউজুয়াল হবে, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের কল্পনা। যেমন ধরেন আমরা এখানে বলতেছি কি, চার্ন যাদের ইয়েস আর নো, তাদের মান্থলি যে চার্জেস আছে, এই চার্জগুলা আমার কাস্টমার, যতজন কাস্টমার আছে সকল কাস্টমারদের মধ্যে মান্থলি চার্জ আছে, তাদের চার্জগুলো মোটামুটি সমান ধরেন। যদি চার্ন ইয়েস এর মান্থলি চার্জ আর চার্ন নো এর মান্থলি চার্জের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকে, খেয়াল করবেন কথাটা, যদি কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকে, তখন আমি বলবো যে এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। কোনো একটা টেস্ট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হইতে হইলে তখন তাদের মধ্যে ডিফারেন্স তৈরি হইতে হয়। যদি নো ডিফারেন্স, দ্যাট মিনস নো সিগনিফিকেন্ট ডিফারেন্স। যদি আপনি ডিফারেন্স তৈরি করতে পারেন, যদি আপনি ডিফারেন্স শো করতে পারেন, তখন আপনি বলবেন এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। তো আমাদের কাজ হচ্ছে যে এখন দেখা যে এইটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা, ঠিক আছে? আমাদের এখানে আমাদের হাইপোথিসিসটা কিরকম, এবার এটা আমি একটু বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। এইচ নট বলতে বোঝাচ্ছে নাল হাইপোথিসিস, আর H1 বলতে বোঝাচ্ছে আমি অল্টারনেট হাইপোথিসিস। আমার এখানের নাল হাইপোথিসিসটা কি? আমার এখানে নাল হাইপোথিসিস হচ্ছে যে মিন মান্থলি চার্জেস যেগুলো আছে, মিন মান্থলি চার্জেস গুলো হবে সেম ফর চার্নড অ্যান্ড নন চার্নড কাস্টমার। অর্থাৎ আমার চার্নড কাস্টমার এবং নন চার্নড যে কাস্টমার আছে, তাদের মান্থলি যে চার্জ আছে, সেটার যে মিন আছে, সেটা চার্নডের যে মিন এবং নন চার্নের যে মিন, সেটা মোটামুটি সেম হবে, একই রকম হবে। এখন একই রকম যদি হয়, এটা আমার জন্য ভালো নাকি একই রকম না হওয়া আমার জন্য ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভালো? যদি চার্ন কাস্টমার এবং নন চার্ন কাস্টমারের উভয়ের ক্ষেত্রে যদি মান্থলি চার্জ মোটামুটি সমানই হয়, কাছাকাছি হয়, সেক্ষেত্রে কিন্তু আমি কোনো ধরনের ইনসাইট বলেন, ডিসিশন বলেন দিতে পারবো না।
ঠিক আছে, আমি ইনসাইট বা ডিসিশন দিতে হইলে আমাকে কোনো ডিফারেন্স শো করাইতে হবে যে হ্যাঁ, যে যারা চার্ন হচ্ছে আর যারা নন চার্ন হচ্ছে তাদের কিন্তু মান্থলি চার্জের একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। তার মানে আমাকে এখানে চিন্তা করতে হবে যে মান্থলি চার্জ একটা ইম্পর্টেন্ট ফিচার চার্ন হওয়ার বিষয়ে। এই জিনিসটা যখন আমি চিন্তা করতে যাব, আমাকে ফার্স্টলি প্রমাণ করতে হবে যে আসলেই এখানে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। এই জিনিসটা প্রমাণ করার জন্য আমরা এই টি টেস্টটা এখানে করতেছি। খেয়াল করেন আমরা এখানে কি করতেছি, টি টেস্টটা কেন করতেছি? আমাদের উদ্দেশ্য, আমরা একটা নাল হাইপোথিসিস কাউন্ট করেছি। নাল হাইপোথিসিস মানে একটা, এটা একটা সাধারণ একটা কল্পনা, হ্যাঁ, যেখানে আমরা চিন্তা করতেছি যে যে আমার মেইন মান্থলি চার্জেস গুলা সেম চার্ন এবং নন চার্ন কাস্টমারের জন্য। ঠিক আছে, আর বেসিক্যালি আমার উদ্দেশ্য হচ্ছে আমার এই নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করা। মানে রিজেক্ট যদি করতে পারি তাইলে আমি প্রমাণ করতে পারবো যে আসলে চার্ন এবং নন চার্ন কাস্টমারদের মান্থলি চার্জের মিনের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। তার মানে তখন আমি এই হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দিব, আর এইটাকে তখন আমি নিতে পারবো। এইটা কি, এটা হচ্ছে আমার আল্টারনেট হাইপোথিসিস বলে, হ্যাঁ। এই আল্টারনেট হাইপোথিসিস নিব, আর এই যে নিব আর রিজেক্ট করব, কিসের বেসিসে করব, কোন নিউমেরিক্যাল ভ্যালুর বেসিসে করব, সেটা হচ্ছে আমার এই পি ভ্যালু। এই পি ভ্যালু আমাকে ডিসিশন নিয়ে দিবে যে আপনি কি রিজেক্ট করবেন নাকি রিজেক্ট করবেন না। অর্থাৎ আপনি কি বলতে চান সিগনিফিকেন্টলি, মানে স্ট্যাটিস্টিক্যালি তারা সিগনিফিকেন্ট, মানে আসলেই মান্থলি চার্জ একটা ইম্পর্টেন্ট ফিচার কিনা, এই জিনিসটা আপনাকে প্রুফ করে দিবে। এই জিনিসের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে পি ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে পি ভ্যালু নিচ্ছি। আর আমরা যে টেস্টটা করতেছি, এই টেস্টের নাম হচ্ছে টি টেস্ট। ঠিক আছে, আমাদের আরো বিভিন্ন রকম টেস্ট আছে, বাট আমরা এই মুহূর্তে টি টেস্ট করতেছি। হোপফুলি আমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার আছি। আমি এখানে কোডটা একটু বলি, কোডটা একটু বলে আমরা নেক্সট এটা নেক্সট স্টেপে যাব। দেখেন এইখানে কোডটা কি, এইখানে চার্ন ইয়েস দিয়ে চার্ন নো দিয়ে আমরা দুইটা মানে লাইন ডিফাইন করেছি। ডিএফ ডাটা ফ্রেমে যাবে, যদি চার্ন ইয়েস হয় তাদের মান্থলি চার্জ গুলো নিয়েছে, আর যদি চার্ন নো হয় তাদের মান্থলি চার্জ গুলো নেওয়া হয়েছে। অর্থাৎ চার্ন নো বলতে কাকে ডিফাইন করেছি, চার্ন ইয়েস বলতে কাকে ডিফাইন করেছি, জাস্ট এই জিনিসটা এখানে করা হয়েছে। ওকে, তারপর আসলাম কি টি আন্ডারস্কোর স্টেট, মানে এটা কিন্তু আমার কোড। ঠিক আছে, টি আন্ডারস্কোর স্টেট মানে আমি টি স্ট্যাটিস্টিকের ভ্যালু চাই। ওকে, এরপর পি ভ্যালু মানে আমি পি ভ্যালুটাও বের করতে চাই। এরপরে কি টি টেস্ট, টি টেস্ট আবার বিভিন্ন ক্যাটাগরির আছে, আমরা ওই জায়গায় ওই ডিপ আলোচনায় এখনই ঢুকবো না, আমরা স্টেপ বাই স্টেপ ঢুকবো। যতটুকু আমরা বলি এখন এই মুহূর্তে এতটুকুই আপনারা আপাতত নেন। এই টি টেস্ট এর একটা প্যাটার্ন আমরা এখানে করতেছি। এখানে টি টেস্ট আইএনডি মানে ইন্ডিপেন্ডেন্ট, এখানে আমরা চার্ন ইয়েস চার্ন নো, এই দুইটার বেসিসে আমরা এখানে করা হচ্ছে। অর্থাৎ টি টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালু নিব আমরা, পি ভ্যালু আমরা এখান থেকে নিব। আমাদের এই টি টেস্টটা হচ্ছে আমাদের একটা আর এটাকে বলা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট। আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট পারফর্ম করতেছি এই জায়গাটাতে। এই ইন্ডিপেন্ডেন্টটাকে আমরা আইএনডি দিয়ে এখানে দেখানো হয়েছে। ওকে, আচ্ছা আমি এটা একটু ইরেজ করি, দেন দেখেন আমরা প্রিন্ট করতেছি টি টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালুটা প্রিন্ট করতেছি, আর হচ্ছে পি ভ্যালুটা প্রিন্ট করতেছি। আপনারা আউটপুটটা সবাই দেখতে পাচ্ছেন, প্রত্যেকে দেখতে পাচ্ছেন। টি টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালুটা সবাই দেখতে পাচ্ছেন 16.47। এটা দিয়ে কি বোঝায় সেটা নিয়েও কথা বলবো। আর এই যে পি ভ্যালু সেটাও প্রিন্ট হয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন পি ভ্যালুটা কত। সো পি ভ্যালু এবং টি টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালু আপনারা সবাই দেখতে পাচ্ছেন। টি টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালু 16.47। এটা দ্বারা কিন্তু আপনি বুঝতে পারছেন যে এখানে একটা লার্জ পজিটিভ টি স্ট্যাটিস্টিকের ভ্যালু আসছে, যেটা দ্বারা আপনি বুঝতে পারবেন যে অ্যাভারেজ মান্থলি চার্জ অফ চার্ন কাস্টমার এটা বেশি হবে, আর নন চার্নের চেয়ে এটা বেশি হবে। এই জিনিসটা আপনাদের মাথায় এখন একটু হয়তো একটু ডিফিকাল্ট লাগবে বা একটু আনইজি লাগতে পারে, সমস্যা নাই, আমরা টি টেস্ট নিয়ে আরো কথা বলবো, বিষয়গুলো ফুল ক্লিয়ার হয়ে যাবেন। এই মুহূর্তে আপনারা যে জিনিসটা মাথায় নেন, এটা হচ্ছে পি ভ্যালুটা আপাতত একটু মাথায় ক্লিয়ার রাখেন, যে পি ভ্যালুর ভ্যালুটা কত, এটা দিয়ে আমি ডিসিশন নিতে পারতেছি কিনা এখন। এটাই হচ্ছে আমার মেজর জিনিস। আমি ওই ডিসিশনে যাওয়ার আগে আরেকটা কোড লিখবো, ওই কোডটা রান দেন, ওটাই হচ্ছে আমাদের আজকের সেশনের লাস্ট কোড হবে। ওইটার এক্সপ্লেনেশন দিয়ে আমরা আমাদের সেশনটা শেষ করবো, এবং ওই পর্যন্ত বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু আমার সাথে লিখবেন, হ্যাঁ। লিখার পরে আমি এই জিনিসটা আহ, একটু আলোচনা করছি। এটা একটু আমরা এরেজ করছি, নতুন একটা সেল সবাই নেন, সবাই একটু নতুন সেল নেন, নতুন সেল নিয়ে লিখেন। আহ আচ্ছা, নতুন সেল নেন সবাই লিখেন। আচ্ছা লেখেন ইফ, ঠিক আছে, ইফ লিখেন
ইফ লিখে একটা স্পেস দেন, লেখেন পি আন্ডারস্কোর ভ্যালু। ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন শো করতেছে, আচ্ছা ওটা আমরা নিব না, ভ্যালু ওইটা নিব না, আমরা একটু ভিন্ন ভাবে লিখবো। আচ্ছা ভ্যালু লিখে একটা স্পেস দিয়ে এই যে লেস দেন আছে দেখেন, লেস দেন নেন, লেস দেন নিয়ে একটা 0.05 লেখেন। লেখার পর একটা ব্লক শেষ হয়েছে, এখানে একটা আপনি এই যে কোলন দেন, দেওয়ার পরে এন্টার দেন। এন্টার দিয়ে আপনি এখানে লেখেন প্রিন্ট। আচ্ছা এই জায়গাতে আপনি হচ্ছে হ্যাঁ প্রিন্ট লেখেন, PRINT প্রিন্ট। আচ্ছা আহ আচ্ছা রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস, ফেল টু, আচ্ছা এটা আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, যদি আপনাদের শো করে এরকম অ্যাকসেপ্ট করতে পারেন, তবে আমি রিকমেন্ড করবো এটা লেখেন। প্রিন্ট দিয়ে লেখেন সবাই মান্থলি, MONTH, মান্থলি চার্জেস লেখেন, আচ্ছা এটা একটু ইয়ে হয়েছে, প্রিন্ট MON মান্থলি চার্জেস, হ্যাঁ CHARGES, এভাবে লিখেন সবাই, মান্থলি চার্জেস। আচ্ছা এটা একটু ইনভার্টেড কমার ভিতর হবে, কিন্তু আমরা ইনভার্টেড কমাটা দেওয়া হয়নি। আচ্ছা মান্থলি চার্জেস লিখে, আচ্ছা মান্থলি চার্জেস লিখে লেখেন স্পেস দিয়ে লেখেন হ্যাজ আ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন চার্ন, না এটা নিব না। আচ্ছা স্ট্যাটিস্টিক্যালি, আচ্ছা স্ট্যাটিস্টিক্যালি এটা নিব না আমরা, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট নেন, সিগনিফিকেন্ট রিলেশনশিপ উইথ চার্ন লেখেন, সিগনিফিকেন্ট রিলেশন, আচ্ছা রিলেশনশিপ উইথ চার্ন। ওকে, ইনভার্টেড কমাটা ক্লোজ করেন। আচ্ছা এখানটা আচ্ছা কিছু লাগবে না, ইনভার্টেড কমা ক্লোজ করার পরে তারপর একটা এন্টার দেন। আচ্ছা এন্টার দেওয়ার পরে আমরা একটু ব্যাক স্পেস দেন, এখানে লেখেন সবাই এলস, ELSE, এলস লিখে আর একটা ব্লক দেন। ব্লক বলতে কি, এই যে আমরা যে দেখেন এই যে কোলন দেই, এটা কিন্তু একটা ব্লক, হ্যাঁ ইফ স্টেটমেন্টের পর আমরা দিয়েছি, আবার এলস স্টেটমেন্টের পরে দিচ্ছি, মানে ওটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। আচ্ছা এই যে ইফ এলস স্টেটমেন্ট নিয়ে আমি একটু কথা বলবো। আপনারা এখানে কিন্তু হচ্ছে কি আপনাদের, যেহেতু এটা আমরা পাইথন দিয়ে কোডিং করতেছি, ইফ এবং এলস স্টেটমেন্ট কিন্তু পাইথনের খুবই খুবই ভাইটাল স্টেটমেন্ট। ঠিক আছে, আমরা এটা নিয়ে একটু কথা বলবো এখন। একই সাথে দেখেন এলস লেখার পরে একটা এন্টার দেন সবাই, লেখেন সবাই প্রিন্ট, PRINT প্রিন্ট। আচ্ছা দেখেন এই যে এখানে একটা শো করতেছে, এটা একটু অ্যাকসেপ্ট করে নিতে পারেন, এটা হচ্ছে আমাদের উপরের লেখাটার সাথে মিল করে দেওয়া হয়েছে। দেখেন মান্থলি চার্জেস হ্যাজ নো স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট রিলেশনশিপ উইথ চার্ন। ঠিক আছে, উইথ চার্ন মানে কি, দেখেন পি ভ্যালু, সবাই আমরা একসাথে আছে কিনা দেখেন, পি ভ্যালুর ভ্যালু যদি 0.05 এর চেয়ে কম হয়, তাহলে আমি প্রিন্ট করতে বলছি কি, যে মান্থলি চার্জেস হ্যাজ এ স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট রিলেশনশিপ। আচ্ছা আমি এটা একটু রান দিই না, একটু সবাই একটু রান দেন একসাথে, দেখেন কি আসলো। রান দেওয়ার ফলে কি সবার এরকম এসেছে কিনা, যে মান্থলি চার্জেস হ্যাজ এ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট রিলেশনশিপ উইথ চার্ন। আচ্ছা এবার আমরা একটা এক্সপ্লেনেশনে আসি যে আসলে আমরা কি করেছি। এই পর্যন্ত সবাই রান দিয়ে ফেলেন, রান দেওয়ার পর আমাদের কোড লেখার কাজ আজকে এখানেই শেষ, আমাদের কোনো কোড লেখা আর নেই, এই পর্যন্ত আমাদের আজকের কোডিং। আমরা এখন এই জিনিসটাকে ওভারঅল একটা এক্সপ্লেনেশন করব, যে আমরা আসলে কি করেছি এই টি টেস্টের মধ্য দিয়ে, আর পি ভ্যালু দিয়ে আমরা কিভাবে ডিসিশনটা নিয়েছি, আসলে এখানে কি কি কাজ হয়েছে দেখেন সবাই একটু। এখানে আমরা দেখেন আমাদের পি ভ্যালুটা কত, 6.76, তাই না? 76 দিয়ে লাস্টে কি আছে, ইনভার্স দিয়ে দেওয়া আছে -60, তার মানে কি, মানে 10⁻⁻60। ওকে, 10⁻⁻60, এই ভ্যালুটা 10⁻⁻60 দিয়ে, যেহেতু আমার -60, তার মানে কি এটা অনেক ছোট ভ্যালু, অনেক ছোট ভ্যালু, মানে মানে 0.05 এর চেয়ে অনেক ছোট। ওকে, আপনাদের কোশ্চেন আসতে পারে যে 0.05 কোত্থেকে আসলো, বা 0.05টা কি। ঠিক আছে, আমি এটা বলি, এটা হচ্ছে, এটাকে বলে আপনার লেভেল অফ সিগনিফিকেন্স, স্ট্যাটিস্টিক্স এর ভাষায় বলে এটাকে লেভেল অফ সিগনিফিকেন্স, অথবা এটা হচ্ছে আপনার পি ভ্যালুর একটা ডিফল্ট একটা রেঞ্জ বলতে পারেন, যে পি ভ্যালু তো না, মানে এটা আপনার মানে লেভেল অফ সিগনিফিকেন্স এর একটা ডিফল্ট রেঞ্জ, যে যে এই রেঞ্জের টাকে আমরা বাই ডিফল্ট 0.5 ধরে নেই। যদি কখনো কোনো আপনার কোনো প্রজেক্টে বা কোনো প্রবলেমে যদি স্পেসিফাই করে দেওয়া হয় যে এখানে তুমি 0.05 না 0.03 ধরবা বা 0.01 ধরবা, এটা অ্যাকচুয়ালি
অনেকটা মানে রিস্ক বলতে পারেন, ঠিক আছে? তো এই জিনিসটা আপনি আরো ক্লিয়ার হবেন একটু। আমরা জাস্ট একটু ভিতরে ঢুকেছি, আমরা আস্তে আস্তে বিষয়গুলো আরো ক্লিয়ার হবেন। এই 0.05টা কিন্তু হচ্ছে কি আপনার রিজেকশন রিজিয়ন। আমি একটু দেখাই রিজিয়ন মানে কি, রিজেকশন রিজিয়ন কি আর অ্যাকসেপ্টেন্স রিজিয়ন কি, এটা আমি একটু দেখাই সবাইকে। দেখেন, এই যে এইটা একটা নর্মাল কার্ভ, আপনারা জানেন সবাই। এই যে এরকম একটা নর্মাল কার্ভ থাকে, তাই না? এই মাঝখানে হচ্ছে তার মিন মিডিয়ান মোড, আপনারা এইসব বিষয়গুলো জানেন। যদি সিমেট্রিক্যাল হয় তখন আমরা এটাকে নর্মাল কার্ভ বলি, আর যদি অ্যাসিমেট্রিক্যাল হয় তখন সেটা পজিটিভ স্কিউনেস বা নেগেটিভ স্কিউনেস থাকে। তো এই অবস্থায় যখন আমরা দেখি যে ধরেন এই যে এখানে এই যে এই পর্যন্ত রাইট টেল এবং লেফট টেল দুই দিকে মনে করেন আমরা মাঝে মাঝে দেখবেন, আপনারা দেখে থাকবেন এদিকে এরকম আমরা করে থাকি, হ্যাঁ, এটাকে বলি রিজেকশন রিজিয়ন, আমরা ইন্ডিকেট করি, হ্যাঁ। এটা মনে করেন 0.05, লাইক এর এই অংশটুকু এটা। আর এই যে বড় অংশটা দেখতেছেন এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স রিজন। আর এই যে রিজেকশন রিজন যেটাকে আমরা বলতেছি, হ্যাঁ, এই রিজনে মনে করেন আসবে, হ্যাঁ, ওইটা হচ্ছে যদি 0.05 এর যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা যখন পড়বে তখন রিজেকশন রিজনের মধ্যে আমরা এটাকে চিন্তা করব। আপাতত এই রিজেকশন রিজন বা এই জিনিসগুলা আপনার মাথায় নিয়ে মানে জিনিসটাকে লোড কোনোভাবেই ভাবার প্রয়োজন নাই। আমরা একটু ইজি ভাবে বিষয়টা শুধু বলি যে পি ভ্যালুর ভ্যালু যখন 0.05 এর চেয়ে যখন কম হবে পি এর ভ্যালুটা, তখন বুঝতে হবে যে আপনি আহ, আপনার এখানে এটাকে রিজেক্ট করতে হবে, নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে হবে। আপনার নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে হবে, অর্থাৎ যখন পি ভ্যালুর ভ্যালু 0.05 এর চেয়ে কম, তার মানে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। সহজ কথা, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট মানে মান্থলি চার্জেস আসলেই একটা ফিচার, যেই ফিচারটার কারণে চার্ন ভ্যারি করে। আই হোপ বিষয়টা ক্লিয়ার। যদি পি ভ্যালু আমাদের এখানে আজকে 0.05 এর চেয়ে বেশি হইতো, সেই ক্ষেত্রে আমরা বলতাম যে আমরা রিজেক্ট করতে পারি নাই, নাল হাইপোথিসিস আমরা তখন রিজেক্ট করতে পারতাম না। তখন আমরা বলতাম যে মান্থলি চার্জেস যেটা আছে আসলে এটার বেসিসে চার্ন আসলে কোনো সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স নাই। কেন? যাদের চার্ন হইছে আর যাদের চার্ন হয় নাই, এটার ক্ষেত্রে আসলে মান্থলি চার্জ কোনো ভ্যারি করে না, দেয়ার ইজ নো স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স। ঠিক আছে, তখন আমরা এই কথা বলতাম। কিন্তু আমরা যেহেতু এখানে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কি নাই সেটা এখানে টেস্টের মাধ্যমে প্রুফ করে ফেললাম পি ভ্যালুর বেসিসে, যে 0.05 এর চেয়ে অনেক লেস ভ্যালু আসছে, যেটা ইন্ডিকেট করতেছে যে মান্থলি চার্জ আসলেই একটা সিগনিফিকেন্ট ফিচার, আসলেই সে একটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট রিলেশনশিপ রয়েছে চার্নের সাথে। এটাই হচ্ছে আমাদের আলোচনা, এই হচ্ছে আমাদের কথা। আমি আশা করব আপনাদের ক্লিয়ার আছেন। তারপরও আমি জানি কিছু কথা যাদের ক্ষেত্রে নতুন লাগবে, কারো কারো ক্ষেত্রে লাগাটা খুবই স্বাভাবিক, বাট আমার ধারণা এগুলো সব ক্লিয়ার হয়ে যাবেন স্টেপ বাই স্টেপ। তারপরও এই পর্যন্ত যারা, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমার সাথে বলতে পারে এই টি টেস্ট নিয়ে বা আমাদের টি টেস্ট কিন্তু এখানে দেখানো শেষ। আমরা আরো টি টেস্ট করব, তবে আজকের মতো আমাদের সেশনটা এখানে শেষ হবে। টি এর টেস্টের মধ্যে এই যদি আপনাদের কারো কোনো কোয়েরি থাকে। টি স্ট্যাটিস্টিক্সের যেই রেজাল্টটা আসছে, এইটা এইটার এক্সপ্রেশনটা আসলে কি হবে? যেমন পি ভ্যালুটা আমি আসলে বুঝলাম যে 5%, যেটা আসলে বেসিক্যালি এটা এমনভাবে বোঝানো হচ্ছে যে এই 5% বেসিক্যালি একটা থ্রেশহোল্ড, যে এইটার মানে এই মানে কোনো কারণ ছাড়া এই জিনিসটা নেওয়া, এই থ্রেশহোল্ডটার নিচে যখন থাকবে তখন তো আসলে এটা এটা রিপ্রেজেন্ট করবে যে আসলে এটার কোনো সিগনিফিকেন্স নাই এই আমার ইয়ের উপরে। আর যখন আসলে এটা না না, মানে আমি এটার নিচে মোটামুটি বলে থাকলে ফেলছি। সিগনিফিক্যান্ট, পি ভ্যালুটার নিচে 0.05 এর নিচে থাকলে সিগনিফিক্যান্ট। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, যদি নিচে থাকে তাহলে আসলে এটা একটা সিগনিফিকেন্স শো করবে। আর যদি উপরে চলে যায়, আচ্ছা, এটা যদি মাইনাস হয় তাহলেও কি ওই একই ইয়ে আসবে? না 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 না, আপনি এটা মাইনাস পাবেন না, মাইনাস পাবেন না। ও আচ্ছা, এটা তো টু দি পাওয়ার, আচ্ছা, মাইনাস হওয়ার কোনো চান্স নেই, আচ্ছা। হুম। আচ্ছা, আর কারো কোনো কোয়েরি আপনাদের কোশ্চেন হলে কিন্তু আমার খুবই ভালো লাগে। তখন আমার কাছে মনে হয় যে না, আমাদের বিষয়টা মানে যদি একজনেরও কোনো জায়গায় ল্যাকিংস থাকে জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, এটা খুবই ভাই, ইম্পর্টেন্ট। একটি স্ট্যাটিস্টিক্সের যে রেজাল্টটা 16.4795, এইটার এক্সপ্রেশনটা যদি একটু বলতেন। জি, ওকে। টি স্ট্যাটিস্টিক 16.47 যেটা আমরা লিখেছি বা 48 যেটা অ্যাপ্রক্সিমেটলি, এটা দ্বারা বোঝাচ্ছে আসলে যে অ্যাভারেজ মান্থলি চার্জ
যে আমাদের যে চার্নড কাস্টমার যারা আছে তাদের মান্থলি চার্জটা হায়ার নন চার্নের চেয়ে, পজিটিভ ভ্যালু এটা বোঝাচ্ছে। খেয়াল করবেন কথাটা। আমি ওইদিকে আসলে বেশি ফোকাস করতে চাই নাই, যেহেতু বিষয়টা প্রথম দেখাচ্ছে টেস্ট, এই জন্য আমি এটাতে আর বেশি ফোকাস করিনি। টি টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালুটা পজিটিভ বা নেগেটিভ দুই রকমই হতে পারে, খেয়াল রাখবেন। যদি পজিটিভ হয়, পজিটিভ হওয়াতে আমরা এখন বলতেছি যে অ্যাভারেজ মান্থলি চার্জ অফ চার্ন কাস্টমার এটা হায়ার হবে, হায়ার হবে আপনার মানে নন চার্ন কাস্টমারের চেয়ে। ঠিক আছে, দেখেন তো দেখি আমাদের কাস্টমার যারা চার্নড কাস্টমার আছে তাদের কি আপনারা দেখেছেন না হায়ার? সবাই দেখেছেন মান্থলি চার্জটা তাদের বেশি। আর যাদের চার্ন সরি নন চার্ন কাস্টমার, তাদের ক্ষেত্রে মান্থলি চার্জ যা তার চেয়ে চার্ন কাস্টমারের মান্থলি চার্জের অ্যাভারেজ আপনারা বেশি দেখেছেন, সবাই বেশি দেখেছেন। তাহলে আমাদের এখানে যে কথাটা বলতেছি, অ্যাভারেজ মান্থলি চার্জেস অফ চার্নড কাস্টমার, চার্ন কাস্টমারদের অ্যাভারেজ মান্থলি চার্জটা বেশি ছিল, হায়ার ছিল। ওই যে হায়ার ছিল বলতেছি, এই জিনিসটাই কনফার্ম করলো টি স্ট্যাটিস্টিকের পজিটিভ ভ্যালুটা। বিষয়টা আরো ক্লিয়ার হবো, আরো ক্লিয়ার হতে পারবেন, আমরা আরো দুই একটা টি টেস্ট করবো, আরো দুই একটা সিচুয়েশন দেখবো, হোপফুলি তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। পজিটিভ ভ্যালুটা বেসিক্যালি হ্যাঁ, এটাই আমরা শো করছে। গ্রুপ বাই এর ভেতরে যেই রেজাল্টটা আমরা পেয়েছিলাম সেটাতে দেখলাম যে 74 পয়েন্ট সামথিং আসছে ওটার মিন, মান্থলি চার্জের মিন জি, চার্ন কাস্টমার। তার মানে এমনিতে ওখান থেকেও বুঝতে পারতেছি যে এটা আসলে হায়ার। আর রাইট এখানেও রাইট। আমরা দেখতে পাচ্ছি যে এটার থ্রেশহোল্ড আছে কি ভাইয়া? না, এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, ও, এটা পজিটিভ জাস্ট নেগেটিভ, পজিটিভ। তার মানে এটা পজিটিভ এবং বেশ ভালো রকমের পজিটিভ। তার মানে বোঝা যাচ্ছে ওইটাও একটা জিনিস ইন্ডিকেট করতেছে, সেম জিনিসটা এইটাও রাইট ইন্ডিকেট করতেছে, এরকম রাইট ব্যাপার। রাইট রাইট রাইট। আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, জি থ্যাংক ইউ। এনিওয়ান, আমি খুবই হ্যাপি হব যদি আপনাদের কোনো কোয়েরি থাকে। এনিওয়ান। আচ্ছা, আর যদি কোয়েরি মোটামুটি আমার ধারণা আহ, এটা আপনাদের মানে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপরও ধারণার পরেও যদি কেউ কিছু বলেন, শেয়ার করেন, এটা আসলে ভালো লাগে। আমরা মানে জিনিসটাকে আরেকটু বলতে পারি। তো ঠিক আছে, আমাদের সেশনটা আজকে আর দীর্ঘায়িত করব না, এই পর্যন্ত রাখবো। আহ, আমাদের এটা হচ্ছে কি আজকের সেশনটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের পার্ট 1। নেক্সট পার্টে আমরা পরবর্তী স্টেপ থেকে শুরু করব। সে পর্যন্ত আপনারা সবাই এটা কমপ্লিট রাখবেন, সবাই ঠিকভাবে আমাদের এটা ক্লিয়ার করে রাখবেন। আশা করি আমাদের নেক্সট সেশনে যখন যাব তখন, এই পর্যন্ত যেহেতু আমরা স্ট্যাটিস্টিক্যাল পার্টটা শুরু করেছি, অবশ্যই অবশ্যই এই সেশনের এই পার্টটুকু প্রত্যেকে ক্লিয়ার থাকতে হবে। এটা হচ্ছে কথা। কারণ নেক্সট পার্টে গিয়ে কিন্তু আমরা প্রি টেস্টের একটা পোর্শন থেকে হয়তো আমরা শুরু করব। ঠিক আছে, আমাদের আরো আরো কিছু বেশ কিছু অ্যানালিসিস আছে, সেগুলো আমরা করব। তো আপনারা সবাই এইটুকু ক্লিয়ার রাখবেন, সবাই হ্যাঁ, আমি একসাথে থাকবেন। লাস্ট একটা জিনিস একটু আরেকটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে এই টি জি, স্ট্যাটিস্টিক্সের যে রেজাল্টটা আসছে এটা দিয়ে আসলে এটা নেগেটিভ এবং পজিটিভ এটা দুইটা দিয়ে বোঝা যায় যে আসলে পি ভ্যালু যেই রেজাল্টটা আছে এটাও ওই সেম জিনিসটা ইন্ডিকেট করবে যে যেটা যদি প্লাস হয় তার মানে এটার একটা সিগনিফিকেন্স আছে, এরকম কিছু। মানে টি টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালু প্লাস হলে, মানে প্লাস তো আসলে সিগনিফিকেন্স হওয়া না হওয়া সেটা না আসলে। টি টেস্ট স্ট্যাটিস্টিক যখন এটা যখন প্লাস হচ্ছে তখন হচ্ছে আপনার এই যে আমরা বললাম যে মান্থলি চার্জেস অফ চার্ন কাস্টমার, এটা আমি বলতেছি হায়ার, এটাও কিন্তু এক ধরনের সিগনিফিকেন্ট হওয়া না হওয়ার ক্ষেত্রে কিন্তু ডিসিশন রোল মানে একটা প্লে করতেছে, একটা রোল প্লে করতেছে। হ্যাঁ, আপনি তার যেটা মানে হচ্ছে যে এইটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে মান্থলি চার্জ বেসিক্যালি একটা মানে একটা ক্যাটালিস্ট এই চার্ন হওয়ার পেছনে। রাইট, আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আপনি টি স্ট্যাটিস্টিক দিয়ে পি ভ্যালু দিয়ে যে ধরনের ডিসিশন পাচ্ছেন, টি স্ট্যাটিস্টিক দিয়েও সেটাও কিন্তু পাচ্ছেন, সেটাও কিন্তু একটা আইডিয়া পাচ্ছেন আপনি এখানে। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আমাদের নেক্সট সেশনে ইনশাল্লাহ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমরা আরো করব, এবং এইগুলো কিন্তু আপনার খুবই কোর কনসেপ্ট আপনার সামনের কাজগুলো করার ক্ষেত্রে। কোর কনসেপ্ট আমরা সামনে আরো ভালো ভালো আরো আরো বেশ কিছু অ্যাডভান্স কাজের দিকে ঢুকবো। তো আপনারা এগুলো সব ক্লিয়ার থাকবেন। জাস্ট আমার সাথে আমরা একসাথে শুধু করব সবাই একসাথে, এইটুকুই আমাদের ঠিক রাখতে হবে। আর এইটুকু ক্লিয়ার রাখা, যা করেছি এই পর্যন্ত ক্লিয়ার রাখা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নেক্সট সেশনে সবার সাথে কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ।